সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের থার্সডে নাইটের 188তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, বরাবরের মতো এবারের থার্সডে নাইটেও আমরা আপনাদের পাঠানো 6টি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। এদিকে মাহে রমাদান কিন্তু আস্তে আস্তে শেষ দিকে চলে আসছে। আমাদেরকেও কিন্তু ঈদ স্পেশাল এপিসোডের প্রস্তুতি নিতে হচ্ছে। এবার ঈদ স্পেশাল এপিসোডের আয়োজন থাকছে 4টি। আপনাদের সবার প্রিয় ঘটনা সংগ্রাহকদের ঘটনা ইনশাল্লাহ থাকছে, সেই সাথে নতুন কয়েকজনের ঘটনাও কিন্তু থাকছে। নতুন বলতে এমন নয় যে তারা আগে কখনো ঘটনা পাঠাননি, তারা ক্রমাগতই ঘটনা পাঠিয়ে যাচ্ছেন। ঈদ স্পেশাল এপিসোডের ক্ষেত্রে তাদের ঘটনা নতুন আকারে আপনাদের সামনে ইনশাল্লাহ এবার আসতে যাচ্ছে। আশা করছি এবার 4টি ঈদ আয়োজনও ইনশাল্লাহ আপনাদের কাছে দারুণ উপভোগ্য হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করে জানান এখন ছোট ছোট ঘটনা কেন আসছে, বড় বড় ঘটনাগুলো কেন আমরা দিচ্ছি না। প্রিয় লিসেনার্স, আমরা এই প্রশ্নের উত্তর আগেও দিয়েছি। এই বিষয়গুলো আমাদের এখতিয়ারের বাইরে, কেননা আমরা লিসেনারদের কাছে যে সত্য ভয়ের ঘটনাগুলো পাই সেগুলোই তুলে ধরবার চেষ্টা করি। এই জন্য আমাদের এপিসোডের যে ডিউরেশন বা লেন্থ, এটা কখনো অনেক দীর্ঘও হয়, অনেক ছোটও হয়, অর্থাৎ কম হয়ে যায়। আমরা এপিসোডের যে লেন্থ, এটা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, এটার চিন্তা আসলে আমরা মাথায় রাখি না। আমরা থার্সডে নাইটে 6টি ঘটনা যেগুলো আমরা পাই, যেগুলো আমরা সিলেক্ট করি, এই ঘটনাগুলো প্রচার করার জন্য যতটুকু সময় লাগে আমরা সেই সময়টাই নেওয়ার চেষ্টা করি। প্রিয় লিসেনার্স, আপনারা যাদের কাছে বড় ঘটনা আছে বলে জানেন বা যাদের কাছে এরকম বড় ঘটনা সংগ্রহে রয়েছে, তারা কিন্তু দ্রুত আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldbd@gmail.com। প্রিয় লিসেনার্স, এই ভিডিওর লিঙ্কটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যাদের কাছে আপনাদের হরর ওয়ার্ল্ড এখনো পৌঁছায়নি কিন্তু তারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন, তাদের কাছে অনেক ঘটনা রয়েছে, তাদের কাছে যদি আপনাদের হরর ওয়ার্ল্ড পৌঁছাতে পারে তাহলে তাদের কাছ থেকেও কিন্তু অনেক বড় বড় ঘটনা আমরা পেতে পারি। তাহলে আমাদের চলার পথ আরও অনেকটা দীর্ঘায়িত হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনাস বি নামে, সেটার লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলে আপনারা আমাদের ওই চ্যানেলে চলে যেতে পারবেন। সেখানে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, কেননা ঈদ উল ফিতরের পর থেকে আমরা কিন্তু দারুণ দারুণ সমস্ত রহস্যময় ভৌতিক ইভেন্টগুলো নিয়ে আসতে যাচ্ছি আমাদের ওই চ্যানেলে। সেখানে সাবস্ক্রাইব করলে আপনারা সেখানেও দারুণ দারুণ সমস্ত ইভেন্টগুলো পাবেন ইনশাল্লাহ। চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 188তম আয়োজনের প্রথম ঘটনায়। এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম নয়ন মিয়া। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায়। ওনার গ্রামের নামটি উনি আমাদেরকে জানিয়েছেন, তবে সেটি প্রকাশ করতে নিষেধ করেছেন বলে আমরা সেটি প্রকাশ করছি না। উনি জানিয়েছেন ঘটনাটি 2002 বা 3 সালের দিকে ঘটেছিল। আর ওই সময়ে ওনাদের ওই গ্রামে কিছু কিছু বাড়িতে কুয়া ছিল। আগেকার দিনে তো এইভাবে চাপকল সব বাড়িতে ছিল না, আস্তে আস্তে চাপকল এসেছে, কুয়ার প্রচলনটা কমে গেছে। আর যারা অনেক আগে থেকেই কুয়ার পানি ব্যবহার করে অভ্যস্ত, তারা আবার চাপকলটা তখনও বাড়িতে বসাননি। অনেকে ইচ্ছা করে বসাননি, অনেকে আবার খরচের কথা চিন্তা করে ভেবেছেন যে পরে বসাবো। আস্তে আস্তে কুয়ার প্রচলনটা এখন অনেক কমে গেছে। 2002-3 সালের দিকে তখনও কিন্তু কুয়া ছিল। এখন তো 2026 সাল, এখন কুয়া দেখা যায় না বললেই চলে। তো 2002-3 সালে কিন্তু এই নয়ন ভাইয়ের যেই দাদা বাড়ি, ওখানে কুয়া ছিল। সবসময় কুয়ার পানি দিয়েই ওই বাড়িতে রান্না করা হতো। তারপর খাবার পানির জন্য কুয়ার পানিটাই ব্যবহার করা হতো। সন্ধ্যাবেলা দাদি রান্নাঘরে যখন গিয়েছেন, উনি দেখতে পেলেন রান্নাঘরে রাখা পিতলের কলসিতে পানি নেই। চিন্তা করলেন যে পানিটা তো তোলা হয়নি, এখন পানি তো তোলার দরকার। সাধারণত উনি সন্ধ্যার আগেই পানি তুলতেন, এখন তুলতে তো হবেই।
ওই সময়ে উনি আশেপাশে ওনাকে সাহায্য করার মতো লোক পাচ্ছিলেন না, কি আর করা, পিতলের কলসি তো এমনি ভারী। তারপরে উনি যে কখনো এই পিতলের কলসিতে পানি তোলেন নাই তা না, অনেকবারই তুলেছেন। হ্যাঁ, উনি কাউকে বলেছেন যে একটু তুলে দিতে, কিন্তু উনি নিজেও কিন্তু এটা দিয়ে পানি তুলে অভ্যস্ত কুয়া থেকে। উনি কুয়া থেকে পানি তোলার জন্য যখন ওই পিতলের কলসিটি নামিয়েছেন, দড়ি দিয়ে বেঁধে যখন নামিয়েছেন, নামানোর পর উনি যখন তুলতে যাবার জন্য যখন দড়ি ধরে টান দিয়েছেন, কোনোভাবেই এই কলসিটি আর তুলতে পারেন না। তখন সন্ধ্যা হয়ে গেলেও কিন্তু আশেপাশে কিছুটা আলো অবশিষ্ট ছিল। উনি তখন একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পান। উনি দেখতে পান কুয়ার ভেতর থেকে কোনো কিছু এই কলসিটিকে ধরে রেখেছে। উনি এই যে টানছেন, কোনোভাবেই কলসিটিকে আর উপরে তুলতে পারছেন না। উনি শুধু এতটুকুই বুঝতে পেরেছিলেন ভয়ঙ্কর দুটি হাত ওই কলসিটিকে ধরে রেখেছে। উনি এরপর চিৎকার চেঁচামেচি শুরু করেন। ওনার চিৎকারে আশপাশ থেকে তখন লোকজন জড়ো হয়ে যায়। সবাই কুয়ার কাছে চলে আসে, সবাই তাকিয়ে দেখে এই ভয়ঙ্কর ব্যাপারটা। কারো বুঝতে আর বাকি রইল না ঘটনাটি কি ঘটেছে, কেন উনি চিৎকার চেঁচামেচি করেছেন, কেনই বা উনি এই কলসিটা উপরে তুলতে পারছেন না। তবে লোকজন যখন বুঝে যায়, তখন ঘটে আর একটা ঘটনা। সেটা হলো ওই কলসিটা মনে হলো নিচ দিকে আরেকটু টান দিল ওই ভয়ঙ্কর জিনিসটা। এরপর উপর দিকে কলসিটা মনে হলো ছুঁড়ে দিয়ে দিল। তারপরে কলসিটা একটু উপরে উঠে আবার ধবাস করে পানির উপরে পড়ল। এরপর কলসিটা দাদি অনায়াসেই উপরে তুলে ফেলেন। এটা কিন্তু অনেকের সামনেই হয়েছিল। এই তো গেল একটা ঘটনা। ওই দিন রাতেই ঘটে আর একটা ঘটনা। বলে রাখা ভালো, দাদা পুলিশে চাকরি করতেন, তাই সবসময় বাড়িতে থাকতেন না। দাদা ছুটি পেলে তখন বাড়িতে আসতেন। আর বাড়িতে এই নয়ন ভাইয়ের অন্য চাচা, তারপর নয়ন ভাইয়ের বাবা, ওনারা ছিলেন। দাদা তখনও কিন্তু পুলিশের চাকরি থেকে অবসরে যান নাই, উনি তখনও সার্ভিসেই ছিলেন। সবসময় তো বাড়িতে থাকতেন না, সব কিছু দেখাশোনা কিন্তু বাড়িতে যারা থাকতেন তাদেরকেই করতে হতো। ওই সময় গ্রামে হাল চাষ হতো, অর্থাৎ ট্রাক্টর কিন্তু ছিল না তা না, কিন্তু অনেকেই তখনও গরু দিয়ে হাল চাষ করতেন। তখন নাকি এই হাল চাষ করার মানে কোনো একটা উপকরণ হিসাবে মাটির চাক কিছু কিছু জায়গায় লাগতো। বিশেষ করে এই যে আইল, অনেকে হাতাল বলে, এই জিনিসগুলো তৈরি করার জন্য কিন্তু মাটির চাক লাগতো। এই মাটির চাকের জন্য মানুষ কি করত, নিজ জমি থেকে মাটির চাক না নিয়ে অন্য জমি থেকে মাটির চাক কেটে নিয়ে আসতো, অর্থাৎ মাটি চুরি করে নিয়ে আসতো। এই জিনিসগুলো কিন্তু হরহামেশাই হতো। ওনাদের জমিতেও এই মাটি চুরির হিড়িক পড়ে গিয়েছিল। যেহেতু দাদা বাড়িতে থাকতেন না, আর এই বিশাল জমি জমা এই জিনিসগুলো কোর্ট মাস থেকে কে নিচ্ছে এটা দেখাও সম্ভব হতো না। এদিকে মাটি যদি কেটে নিয়ে যায়, এভাবে গর্ত সৃষ্টি করে, তাহলে তো ওখানে চাষবাস করা তো আবার ঝামেলা হয়ে যায়। এই জন্য চিন্তা করলেন যে যেহেতু মাটি চুরির হিড়িক পড়ে গেছে, একটু পাহারা দিতে হবে। এই চিন্তা করে এই নয়ন ভাইয়ের আব্বাকে দাদি পাঠান যে যাতো একটু ক্ষেত দেখে আয়, কেউ মাটিটা কেটে নিয়ে যাচ্ছে কিনা, কারা কাটে আমরা তো দেখি নাই। তো নয়ন ভাইয়ের আব্বা উনি তো চলে গেছেন, হাঁটাহাঁটি করছেন। রাত 10টা-11টা বেজে গেছে, উনি আর কাউকে দেখেন না। এরপর উনি বাড়িতে চলে আসছেন, এসে বলেন যে কেউ তো মাটি কাটতেছে না, কাউকে চুরি করতে তো দেখলাম না, অনেকক্ষণ তো হাঁটাহাঁটি করলাম। তখন নয়ন ভাইয়ের মায়ের মনে পড়ে যায় যে ওহো, এই যে মাটির যেই মেঝে আছে এটা তো লেপতে হবে, তারপর চুলাটা একটু ফেটে গিয়েছে, মাটির চুলা ছিল তো, এটা তো মাটি দিয়ে লেপতে হবে, তারও তো 2 ঝাঁকা মাটি দরকার। তখন দাদি নয়ন ভাইয়ের বাবাকে বলেন যে চল তো বাবা, ঝুড়ি নিয়ে আমরা একটু মাটি নিয়ে আসি আমাদের জমি থেকে, এই যে একটু কাজ আছে। তখন মা ছেলে 2 জন মিলে রওনা দিয়েছেন ওনাদের জমির দিকে। তো জমির দিকে যখন গিয়েছেন, এরপর নয়ন ভাইয়ের বাবা উনি কোদাল দিয়ে মাটি কেটে ঝুড়িতে ভরেছেন। ঝুড়িটা মাথায় তুলতে গেলে কিন্তু দুইজনেরই সহযোগিতা লাগে। যিনি মাথায় তুলবেন তারও সহযোগিতা লাগে, আর একজনকে তুলে দিতে হবে।
নয়ন ভাইয়ের মা তখন কি করলেন, উনি ঝুড়িটা নয়ন ভাইয়ের বাবার মাথায় তুলে দিলেন। ওনাদের ওই জমি থেকে পায়ে হেঁটে বাড়িতে আসতে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগার কথা, এর বেশি লাগার কথা না। নয়ন ভাইয়ের বাবা তো মাথায় ঝুড়িটা নিয়ে বাড়িতে চলে আসছেন। বাড়িতে আসার পর উঠোনের এক পাশে ঝুড়ি থেকে মাটি ফেলে আবার জমির দিকে রওনা দিয়েছেন। এদিকে হয়েছে আর একটা ঘটনা। নয়ন ভাইয়ের মা উনি চিন্তা করেছেন যে ছেলে তো গেছে বাড়িতে, তো আস্তে আস্তে আমি একটু মাটি কুপিয়ে রেখে দেই, এরপর এই মাটিটা ঝুড়ির মধ্যে ভরবো। এই চিন্তা করে উনি কোদাল দিয়ে উনি যতটুকু পারেন আর কি মাটি একটু আলগা করে রাখছে যাতে এটা ঝুড়িতে ভরা যায়। ওই সময় একটা জিনিস খেয়াল করেন, ওনাদের জমি থেকে একটু দূরে একজন মহিলা, এই মহিলাটাকে উনি চিনতেন, যার নাম হলো রহিমা। এই রহিমা উনার আবার অন্যের জমি থেকে মাটি চুরি করার বদভ্যাস ছিল। যখন উনি দেখেছেন এটা উনি চিনে ফেলছেন, চাঁদের আলোতে চিনে ফেলেছেন, সমস্যা হচ্ছিল না। আর তাছাড়া ওনারা হারিকেনও নিয়ে আসছিলেন সাথে করে। দাদি আবার চিৎকার করে বলছেন, হ্যাঁ রে রহিমা, বয়স তো কম হইল না, এখনো এই পরের জমি থেকে মাটি চুরি করার বদভ্যাস গেল না না। এটা শোনার পর মনে হলো না এই রহিমা কোনো রিপ্লাই দেওয়ার ইচ্ছা আছে। সে ভ্রুক্ষেপই করলো না, কিন্তু সে সেটা শুনেছে। এরপর নয়ন ভাইয়ের মা খেয়াল করলেন এই রহিমা মাটির যেই অংশগুলো কেটেছে এগুলো ঝুড়ির মধ্যে ভরলো, ঝুড়ির মধ্যে ভরে একাই মাথার উপর তুলে নিল, যেটা কিন্তু আসলে তার জন্য পসিবল না। ঝুড়ি মাথায় তোলার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা থাকে, বলতে দুজনের সহযোগিতা লাগে, আমরা শুরুতে বলেছি, এটা আমরাও দেখেছি বিভিন্ন সময়। তখন উনি এটা দেখে খুব অবাক হলেন। উনি চিন্তা করছেন কি ব্যাপার, এই রহিমা যার বয়স হয়ে গেছে সে অনায়াসেই এক ঝুড়ি মাটি মাথায় তুলে ফেললো, আর আমার ইয়াং ছেলে সে একা তুলতে পারে না, আমি সহযোগিতা করে মাথায় তুলে দিলাম। উনি অবাকই হলেন। এরপর উনি যেটা দেখে ভয় পেয়ে গেলেন সেটা হচ্ছে এই রহিমা উনি কিন্তু গেলেন আর আসলেন, অর্থাৎ এই মাথায় ঝুড়িটা নিয়ে দ্রুত চলে গেছেন বাড়িতে, চলে আসেন। অথচ এই রহিমার বাড়িটা কিন্তু ছিল এই নয়ন ভাইদের বাসা থেকেও বেশ দূরে, অর্থাৎ পায়ে হেঁটে যেতে ওখান থেকে কমপক্ষে 15 মিনিট লাগার কথা। 1 মিনিটের মধ্যে উনি চলে আসছে। অবাক হলেন যে কী ব্যাপার। প্রথম দিকে চিন্তা করেছেন যে হয়তোবা অন্য কোনো জায়গায় ওই মাটিটা ফেলে দিয়ে আবার এখানে চলে আসছেন। এরপরে আবার সেম দৃশ্য, ঝুড়িতে মাটি ভরে একাই মাথায় তুলে ফেললো, এরপর কোথায় যেন গেল, আবার চলে আসলো। ওনার যখন সন্দেহ লাগলো, ভালো করে খেয়াল করে দেখলেন যে এই যে রহিমা উনি আসলে মাটির উপরে দাঁড়িয়ে নাই, উনি মাটি থেকে প্রায় 1 হাত শূন্যে ভেসে আছেন। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি তো বেশ ভয় পেয়ে গেছেন। উনি চিন্তা করেছেন যে এখন তো এই জিনিসটা এখন আমাকে ধরবে। এর মধ্যে কি হয়েছে, নয়ন ভাইয়ের বাবা উনি কিন্তু ওই এক ঝুড়ি মাটি রেখে চলে আসছেন। আসার পর জিজ্ঞেস করছেন যে কি মা, কি দেখো ওই দিকে তাকিয়ে। তখন নয়ন ভাইয়ের দাদি বলছেন, দেখতো বাবা, এই যে রহিমা এখানে দাঁড়ায় আছে, মাটি কাটতেছে। তখন নয়ন ভাইয়ের বাবা তাকিয়ে বলেন যে কই, এখানে তো কেউ নাই, আমি তো কাউকে দেখি না। তখন আর এই বিষয়টা নয়ন ভাইয়ের বাবাকে উনি বলেন নাই, বললে আবার ভয় পেতে পারেন। আর এক ঝুড়ি মাটি নিয়ে তখন দুজনই বাড়িতে চলে আসছেন। বাড়িতে যখন ওনারা চলে আসছেন, চলে আসার পর রাতের বেলা যখন ঘুমিয়েছেন, ঘুমানোর পর ঘটে আর একটা ঘটনা। সেটা হচ্ছে এই যে দাদি উনি রাত্রে যখন ঘুমিয়ে আছেন ওনার রুমে, হঠাৎ করে একটা নারী কণ্ঠের ডাক ভেসে আসে। আর এই নারী কণ্ঠটা হচ্ছে দাদির মা, যিনি তখনও জীবিত ছিলেন, কিন্তু দাদির গ্রাম কিন্তু ওখান থেকে বেশ কয়েক গ্রাম পরে। এত রাতের বেলা দাদির মা একা একা এখানে চলে আসবেন, এটা তো বিশ্বাস করার মতো না। প্রথমে ডাক দিয়েছে দাদিকে, দাদির নাম ধরে, দাদি উত্তর দেন নাই। দ্বিতীয়বার ডাক দিয়েছে, তখন দাদি বলছেন যে কে মা, তুমি এত রাতের বেলা কিভাবে এখানে আসলা। এটা উত্তর দেওয়ার আসলে উনি সেটা রিপ্লাই করেছেন আর কি, উত্তর দিয়েছেন এটা বলে ওই ডাকের, কিন্তু অপর পাশ থেকে কিন্তু এটার কোনো রিপ্লাই আসেনি। এরপর
যখন ওই জিনিসটা বুঝতে পেরেছে যে দাদির মাথায় এই বুদ্ধিটা চলে আসছে আল্লাহর রহমতে যে এই জিনিসটা আসলে স্বাভাবিক কিছু না, এত রাতের বেলা ওনার মা তো এখানে আসবে না, তখন নাকি ওই জিনিসটা বলছে যে আজকে 3বার চেষ্টা করলাম তো ধরতে পারলাম না, আর একদিন শুধু পেয়ে নেই তোকে, দেখিস কি করি, তখন কিন্তু তোকে মেরে ফেলবো। এটা বলার পর সব কিছু শান্ত হয়ে যায়। পরবর্তীতে একদিন হুজুর আনা হয়। হুজুর আসার পর ভয়ঙ্কর এক তথ্য দেন, সেটা হচ্ছে যে এই যে বাড়িতে যে কুয়াটা রয়েছে এই কুয়াতেই সমস্যা, এই কুয়াতেই নাকি একটা জিন রয়েছে। এই জিনটাই ওই সময় কলসটা টেনে ধরেছিল, কিছু একটা করতে পারে নাই, ইচ্ছা ছিল হ্যাচকা টান দেবে, ওই হ্যাচকা টান সহ্য করতে না পেরে দাদি কুয়ার মধ্যে পড়ে যাবে আর তখন দাদিকে মেরে ফেলবে। সন্ধ্যার সময় এই কাজটা করতে গিয়েছিল, সে পারে নাই। এরপর রাতের বেলা যখন সুযোগ পেয়েছে, দাদি তখন একা মাঠের ভিতরে, নয়ন ভাইয়ের বাবা উনি ঝুড়ি নিয়ে বাড়িতে চলে আসছেন, ওই সুযোগে সে একটা ফন্দি ফিকির করেছে, তারপরও পারে নাই। অল্প সময়ের মধ্যে আবার নয়ন ভাইয়ের বাবা চলে আসছে তার মায়ের কাছে, অর্থাৎ দাদির কাছে। এরপর রাতের বেলা আবার দাদির মায়ের কণ্ঠ নকল করে ডাক দিয়ে তাকে ঘর থেকে বাইরে বের করার চেষ্টা চালিয়েছিল। এই নিশি ডাক দিয়ে তাকে বাইরে বের করার চেষ্টা করেও সফল হয়নি। তবে এরপরে ওইরকম কোনো ঘটনা আসলে ঘটেনি। হুজুর বাড়িটা বন্ধ করে দিয়ে যাবেন এরকম কথা বলেন, সেই অনুযায়ী হুজুর সেই চেষ্টাও করেছিলেন, কাজটা করেও ছিলেন, যার কারণে আল্লাহর রহমতে ওরকম ভয়ের ঘটনা পরবর্তীতে আর ঘটেনি। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নয়ন ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। আশা করি আপনার কাছ থেকে আর অনেক অনেক ঘটনা আমরা পেতে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 188তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 188তম আয়োজনের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন আপু, ওনার নাম রাজিয়া সুলতানা। ওনার বাসা ঢাকার মিরপুর 1-এর টোলারবাগ 2 নম্বর গেটে। ওনার জন্মস্থানও ঢাকাতে। ওনার বাবা একজন সরকারি চাকরিজীবী হওয়ার কারণে ওনার বেড়ে ওঠা সরকারি কোয়ার্টারে। সঙ্গত কারণে জায়গার নামটি উনি উল্লেখ করেননি, কারণ ওখানে কিন্তু এখনও সরকারি কলোনি রয়েছে, নতুন নতুন আরও বিল্ডিং হয়েছে, অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন। তবে উনি যখন ছোট ছিলেন, ওনার বর্তমান বয়স 32 বছর বলে জানিয়েছেন, তো উনি যখন ছোট ছিলেন তখন কিন্তু ওখানে এখন যেরকম নতুন নতুন বিল্ডিং হয়েছে এরকম তখন ছিল না। আর ওনারা যেই বিল্ডিংটাতে থাকতেন ওটা ছিল 6 তলা। ওনাদের আশেপাশে আরও কিছু বিল্ডিং ছিল, তবে সেগুলো কিছুটা দূরে দূরে। 6 তলা বিল্ডিংয়ের 3 তলাতে ওনারা থাকতেন। ওনাদের ওই বিল্ডিংয়ের 2 তলাতে নাকি ভয়ঙ্কর কিছু সমস্যা ছিল। ওনারা রাত হলে পারতপক্ষে খুব একটা দরকার ছাড়া নিচে নামতেন না। আর যখনই ওনারা 3 তলা থেকে 2 তলা হয়ে নিচতলাতে নামতেন তখনই নাকি শরীরটা কেমন যেন ভারী হয়ে যেত, মনে হতো কেউ ওনাদের সাথে সাথে নামা শুরু করেছে ঠিক দোতলা থেকে। আবার যখন ওনারা নিচতলা থেকে 3 তলাতে উঠতে যাবেন, যখনই দোতলা পার হয়ে উপরের দিকে ওঠা শুরু করবেন তখনই মনে হতো শরীরটা ভারী হয়ে গেছে আর ওনাদের পেছনে পেছনে আবার কেউ উপর দিকে উঠছে। ওই জায়গাটাতে আসলে মনে হতো কেউ ওনাদেরকে দেখছে বা কেউ পাশে দাঁড়িয়ে আছে। 2 তলার সিঁড়ির ওখানে লাইট লাগালেও সেই লাইটটা নাকি ফিউজ হয়ে যেত। কখনো দেখা যেত ভেঙে গেছে, আবার কখনো দেখা যেত লাইটই নাই। হতে পারে চোর নিয়ে গেছে, কিন্তু চোর তো আর লাইট ভাঙবে না। তো এরকম কিন্তু হতো সেখানে। 2 তলার ডান পাশের যে ফ্ল্যাট, সেইখানে নতুন কোনো পরিবার আসলে কেউই নাকি বেশি দিন টিকতে পারতো না। ওই ফ্ল্যাটে 3 জন ব্যক্তি মারা গিয়েছিলেন। একজনের একটা সন্তান হয়েছিল, সেই বাচ্চাটিও মারা যায়। এরপর থেকে ওই বাসাটা কেউ আর নিতে চাইতো না। সাধারণত সরকারি চাকরি যারা করেন, কোয়ার্টার পাওয়াটা কিন্তু বেশ টাফ একটা ব্যাপার। অনেক
কষ্ট করতে হয় কোয়ার্টার পাওয়ার জন্য, সেখানে সরকারি কোনো একটা কোয়ার্টার ফাঁকা থাকবে, এটা কিন্তু চিন্তা করলেই অবাক লাগে। কিন্তু এটাই ছিল বাস্তবতা। ওই ফ্ল্যাটটা নিয়ে অনেক কথা হতো, শুধু ওই ফ্ল্যাট না, অর্থাৎ ওই ফ্লোরে যে দুটো ফ্ল্যাট ছিল, এই দুটো ফ্ল্যাট নিয়েই কিন্তু অনেক কথা হতো। যখনই নতুন কেউ আসতো, বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতো, দ্রুত তাদের বরাদ্দ বাতিল করে তারা অন্য কোথাও চলে যেত, অথবা অন্য কোথাও বদলি হয়ে চলে যেত। এরকম কিন্তু অনেক হয়েছে, অনেক। তারা আসলে কী ধরনের প্রবলেম ফেস করেছে এই বিষয়গুলো তো ওভাবে আলোচনা করতো না, তবে তারা অনেক ধরনের প্রবলেম ফেস করেছে এটা তারা বলতো, এবং দ্রুত চলে যেত, কারোর সাথে ওভাবে শেয়ারও করতো না। এইভাবেই কিন্তু চলছিল। একদিন হয় কি, এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, এই যে রাজিয়া আপু, ওনার আব্বু আম্মু ওই সময় বাসায় ছিল না, গ্রামের বাড়িতে গিয়েছিল। ওনারা যে কয়েকজন বোন ছিলেন বাসায় একা ছিলেন। ওনারা 4 বোন আর এক ভাই আছে। তো ওনাদের যে ছোট ভাই আব্বু আম্মুর সাথে গিয়েছে, আর ওনার যে বড় বোন তার নতুন বিয়ে হয়েছে, তখনও তাকে আসলে তুলে দেওয়া হয়নি, অর্থাৎ শ্বশুরবাড়ি থেকে তখনও উঠিয়ে নেয়নি। মাঝে মাঝে ওনার দুলাভাই আসতেন, তো ওই দিন এসেছিলেন। কেননা তাকে খবর দেওয়া হয়েছিল বাড়িতে তো ওনার আব্বু আম্মু নাই, ছোট ভাইও নাই, বাড়িতে 4 জন মহিলা, এখন একজন পুরুষ সদস্যকে তো আসতে হবে, এরকম একটা পরিবেশে একটা সেফটির ব্যাপার রয়েছে। এই জন্যই তার দুলাভাইকে খবর দেওয়া হয়েছিল যে ওনার আব্বু আম্মু তো গিয়েছেন, যেন ওনার দুলাভাই চলে আসেন। তো খবর পাবার পর ওনার দুলাভাই চলে আসেন। ওনার দুলাভাই যখন এসেছেন তখন রাত 9টা কি 9:30 বাজে। ঢাকা শহরে রাত 9টা 9:30 আসলে ঢাকা শহরের বাস্তবতায় কোনো রাতই না, এরকমটাই বলতে হবে। গ্রামের বাস্তবতা সেটা আলাদা। তো উনি আসার পর ওনার তো শ্যালিকেরা আছেন, তাদের জন্য নাস্তা কেনারও আসলে উনি সময় পান নাই, এত দ্রুত চলে আসছেন। তখন উনি কি করেছেন, এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন সুলতানা আপু, অর্থাৎ রাজিয়া সুলতানা আপু, তো ওনাকে বলেছেন যে কিছু কিনে আনার ব্যবস্থা করো। উনি তো মাত্র আসছেন ক্লান্ত হয়ে। সাধারণত ওনাদের বাসার টুকিটাকি জিনিস কিনতে হলে এই রাজিয়া সুলতানা আপুই নিচে নামতেন, তবে ওনার সাথে ওনার মেজ বোন থাকতেন। ওনার মেজ বোন একটা দূরত্ব পর্যন্ত গিয়ে দোকান পর্যন্ত আর যেতেন না। আর সবার যে বোন, সে তো ছোটো, সে দোকানে গিয়ে আসলে ওভাবে জিনিসপত্র কেনাকাটা এটা ওইভাবে সে বুঝতেও না ওই সময়ের প্রেক্ষাপটে আর কি। এই জন্য এই রাজিয়া সুলতানা আপুই উনি বেশিরভাগ সময় যেতেন এবং কিছুটা পথ এগিয়ে দিতেন ওনার মেজ বোন। ওনার মেজ বোন 3 তলার একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন। উনি বলছেন যে রাত হয়ে গেছে, আমি আর নামবো না, তুই নাম, আমি এখানে দাঁড়াইছি, তুই নেমে যা। তো উনি নামা শুরু করেছেন। তো নামতে নামতে যখন দোতলার ওই জায়গাটাতে এসেছেন, ওখানে আসার পর ওই জায়গাটা তো অন্ধকার, ওখানে তো লাইট থাকে না, নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়, চুরি হয়ে যায়। ওই জায়গাতে উনি যখন আসছেন, উনি খেয়াল করেন যে একটা বাচ্চা মেয়ে সিঁড়ির ওই জায়গাটাতে পায়চারি করতেছে। আমরা যখন সিঁড়ি দিয়ে নামি বা উঠি, আমরা দেখি সিঁড়িটা যেখানে বাঁক নেয় ওই জায়গাটাতে কিন্তু একটা স্পেস থাকে, সমান্তরাল স্পেস থাকে। ঠিক ওই জায়গাটাতে একটা বাচ্চা পায়চারি করছে। পায়চারি কেমন, অনেক সময় যারা পরিণত বয়স্ক মানুষ, তারা কোনো বিষয় চিন্তা করছে, গভীরভাবে কোনো বিষয় বোঝার চেষ্টা করছে, পিছনে হাত দিয়ে যেভাবে পায়চারি করে, একবার এক পাশে যায় আর এক পাশে আসে, মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ে, বয়স 3 কি 4 বছর হবে, চুলগুলো মাথার সামনের দিকে ঝুলিয়ে দেয়া, এলোমেলো চুল। এই মেয়েটা পায়চারি করছে। 3 তলাতে যেহেতু লাইট ছিল, আবার নিচ তলাতেও লাইট ছিল, শুধু দোতলার ওই জায়গাটাতে লাইট ছিল না। এই লাইটগুলোর কারণে ওই জায়গাটাতে যে একদম ঘুটঘুটে অন্ধকার এটা বলা যাবে না, তবে আলোকিত না ওভাবে, পথ চলতে কোনো অসুবিধা হয় না। তো ওই মেয়েটা ওখানে এভাবে পায়চারি করছে। উনি যখন এই মেয়েটাকে দেখেছেন, দেখার পর এই মেয়েটা তার দিকে তাকায়, তখন উনি মারাত্মক ভয় পান। উনি দেখেন যে এই মেয়েটার আসলে চোখ, নাক, মুখ বলতে কিছুই নেই, সবই সমান। ফেসটা একদম ধবধবে সাদা এটা বলা যাবে না, তবে মোটামুটি ফর্সা, কিন্তু তার মুখমণ্ডল বলে আসলে কিছু নাই। আমাদের যেভাবে মুখমণ্ডলে চোখ, নাক, মুখ এরকম থাকে, তার এটা কিছুই নাই।
যখনই উনি এটা দেখেছেন, উনি তো দিয়েছেন এক চিৎকার, চিৎকার দিয়ে উনি 3 তলার দিকে ওঠা শুরু করেছেন। 3 তলার দিকে ওঠা যখন উনি শুরু করেছেন, কি মনে করে পেছন দিকে উনি যখন তাকালেন, তাকানোর পর দেখেন আর একটা ভয়ঙ্কর দৃশ্য। এই যে বাচ্চা মেয়েটার মতো অবয়ব, এই অবয়বটা মাকড়সার মতো 2 হাত 2 পা দিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে ওনার পিছন পিছন উঠছে। এই জিনিসটা আবার উপর থেকে ওনার মেজ বোনও দেখেছে। উনিও তো এটা দেখে ভয় পেয়েছেন। উনি কিছুটা নিচে নেমে এসেছেন যাতে করে ওনার বোনকে তাড়াতাড়ি করে ধরতে পারেন। উনি কিছুটা নিচে নেমে এসেই এই রাজিয়া সুলতানা আপুর হাতটা ধরে আবার উপর দিকে রওনা দিয়েছেন। দ্রুত ঘরের ভিতরে ঢুকে ওনার দুলাভাইকে ডাকা শুরু করছেন, ওনার বড় আপুকে ডাকা শুরু করছেন। তো ওনারা আসছেন, কি হয়েছে উনি সব কথা বললেন যে উনি এটা দেখেছেন, আর এই মেজো আপু দেখেছেন এই বিষয়টা। তখন দুলাভাই উনি বাইরে বের হলেন, তখন তো আর কিছু নাই। রাত কিন্তু 9:30 বাজে, 9টা থেকে 9:30 এরকম আর কি সময়। এর ভিতরে কিন্তু এই ঘটনাটা ঘটলো। এরকম কিন্তু অসংখ্য ঘটনা ওখানে হয়েছে। আর একটা বিষয়, মাঝে মাঝে ওনার মেজো আপু যখন ওনার সাথে নিচে নামতেন, বিশেষ করে রাতের বেলা, সবসময় যে 3 তলায় দাঁড়ায় থাকতেন বিষয়টা এরকম না, মানে একটা জায়গা পর্যন্ত যেতেন। এরপরে এই রাজিয়া সুলতানা আপু দোকানে যেতেন। যখন ওনার মেজো আপু দাঁড়াতেন, তখন নাকি ওনার গা ঘেঁষে একটা কালো কুকুর দাঁড়াতো। এই কুকুরের শরীর থেকে খুবই বিশ্রী রকমের পচা দুর্গন্ধ বের হতো। এই কালো কুকুরটা একদম ওনার শরীর ঘেঁষে দাঁড়াতো, অর্থাৎ তার শরীরের সাথে স্পর্শ করে দাঁড়াতো। আর উনি যখন আবার যদি চিন্তা করতেন যে আমি ব্যাক করে আবার বাসায় যাব, সেই রকম গা ঘেঁষে ঘেঁষেই তার সাথে সাথে হাঁটতে হাঁটতে ওই বাসা পর্যন্ত চলে আসতো। এই বিষয়টা কিন্তু একাধিকবার উনি ওনার পরিবারকে জানিয়েছিলেন। ওনার মা বাবা এই বিষয়টা ওনাকে ওইভাবে গুরুত্ব দিয়ে বোঝান নাই যাতে করে উনি ভয় পাবেন। যদি ওনারা খুব বেশি গুরুত্ব দেন তাহলে তো মেজো আপু ভয় পেতে পারেন। ওনার আম্মু বলতেন যে ও কিছু না, ওই এমনি কুকুর, হয়তোবা তোকে দেখলে চলে আসে। অনেক সময় হয় না যে কিছু কিছু কুকুর নির্দিষ্ট কোনো মানুষকে দেখলে এগিয়ে আসে, লেজ নাড়ায়। উনি বুঝিয়েছেন যে এরকমই কোনো কিছু একটা হবে, কিন্তু এখানে যে অন্য কোনো বিষয় ছিল এটা বলতে চাইতেন না, বললে ভয় পাবেন এই চিন্তা করে। ওই কোয়ার্টারে নাকি এরকম আরও অসংখ্য গল্প আছে। তো যাই হোক, এবার আসি পরবর্তী ঘটনায়। অর্থাৎ উনি ছোট ছোট 3টি ঘটনা পাঠিয়েছেন, প্রথমটা তো শেয়ার করলাম। পরবর্তী যে ঘটনাটা, এটা ওনার দাদার সাথে ঘটেছিল। ওনার দাদা ব্রাহ্মণবাড়িয়াতে থাকতেন। উনি কিন্তু 7 গ্রামের সর্দার বা মাতব্বর ছিলেন, অনেক আগের ঘটনা। আর ওনার দাদা অত্যাধিক সাহসী একজন মানুষ ছিলেন। সেই সময়ের বিএ পাশ করা একজন ব্যক্তি। ওই সময় তো এরকম বিএ পাশ করা লোক খুব একটা দেখা যেত না। সবাই তাকে খুবই সম্মান করত। উনিও গ্রামের বিভিন্ন সালিশ বিচার হলে সেখানে যেতেন, দাওয়াত পেতেন সালিশ বিচার করার জন্য, সেখানে যেতেন। আর কোনো সমস্যা হলেই তার কাছে আসতো সমাধানের জন্য, বিশেষ করে সালিশ বিচার সংক্রান্ত বিষয় যেগুলো আর কি। ওনাকে যে ডাকতেন তার অনেক সময় ওনার কাছেও তারা চলে আসতো। তো একদিন তেমনি একটা বিচার শেষে উনি বাসায় ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। উনি যখন বাসার একদম কাছাকাছি চলে আসছেন, তখন দেখতে পান বাসার ডান পাশে একটা বাঁশঝাড় ছিল। ওই বাঁশঝাড়ের ওখানে একটা মেয়ে তার দিকে উল্টো করে বসে আছে, অর্থাৎ তার দিকে পিঠ দিয়ে বসে আছে। দাদার একজন চাচাতো বোন ছিল যার মানসিক সমস্যা ছিল। সে প্রায় সময় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বসে থাকতো, শুয়ে থাকতো। দাদা কখনো দেখলে তাকে সবসময় ডাক দিয়ে সাথে করে বাসায় নিয়ে আসতেন। সেদিনও সেখানে ওই মেয়েটাকে দেখে দাদা ভেবেছেন এটা হয়তো তার সেই বোন। তো উনি পেছন থেকে তার বোনের নাম ধরে ডাকাডাকি করছে, বারবার ডাকছে, কোনোভাবেই সে সাড়া দিচ্ছে না। এরকমটা কিন্তু হয় না, দাদা ডাক দিলেই কিন্তু মেয়েটা সাড়া দিত। কয়েকবার ডাকার পরও যেহেতু সে সাড়া দিচ্ছে না, দাদা চিন্তা করলেন ও হয়তো বা আজকে মানসিকভাবে আরও বেশি মানে অসুস্থ, এই জন্য হয়তো বা সে উত্তর দিচ্ছে না। যেহেতু তার মানসিক সমস্যা ছিল, সবসময় যে উত্তর দেবে এটাও তো আশা করা বোকামি, তাই না? তো দাদা চিন্তা করলেন যাই ওকে একটু ধাক্কা দেই, তারপর হাত ধরে নিয়ে যাই। দাদা সামনের দিকে এগিয়ে গিয়েছেন, গিয়ে তাকে একটা হালকা করে আলতো করে একটা ধাক্কা দিয়েছেন। তখন হয় কি, ওই জিনিসটা ঘাড় ঘুরিয়ে দাদার দিকে তাকায়। যখনই ঘাড় ঘুরিয়ে দাদার দিকে তাকিয়েছে, তখনই তো দাদা বুঝতে পেরেছেন যে সর্বনাশ, এইটা তো তার বোন না, এইটা তো ভয়ঙ্কর কোনো একটা প্রাণী। দাদার ভাষ্য মতে এই জিনিসটার দাঁতগুলো সূচালো ছিল।
চোখা 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 লম্বা লম্বা সুচালো দাঁত, উপরের পাটির দাঁতের সাথে নিচের পাটির দাঁত একদম ঢুকে গেছে, মানে এপাশ ওপাশ মাঝখানে যে গ্যাপগুলো আছে নিচের পাটির চোখা চোখা দাঁত উপরের পাটির মধ্যে ঢুকে গেছে, উপরের পাটির চোখা চোখা দাঁত নিচের পাটির ফাঁকা অংশের মধ্যে ঢুকে আছে, দাঁতগুলো মুখ থেকে অনেকটাই বেরিয়ে আছে। এর চোখ দুটো মানুষের মতো, তবে কিছুটা বড়, আর চোখ দুটো লাল টকটকে, আর এমন লাল টকটকে মনে হচ্ছে চোখের মধ্যে হালকা আলো জ্বলছে। এইরকম দৃশ্য যখন উনি দেখেছেন তখন তো উনি ঘুরে দৌড় দেবেন এরকম চিন্তা যখনই করেছেন, তখনই ওই জিনিসটা দাদার উপর হামলে পড়ে। ওই জিনিসটার হাতে বেশ লম্বা লম্বা নখ ছিল, নখ দিয়ে এলো পাথারি দাদার শরীরে আঁচড় দিচ্ছিল। দাদা তখন বুঝতে পারলেন যে এর হাত থেকে তো আসলে সহজে মুক্তি নাই, এমনভাবে আঁচড় দিচ্ছে দাদার কেটে একদম রক্তারক্ত অবস্থা হয়ে যাচ্ছে। দাদা তখন কিভাবে বাঁচবেন, তাকে কিভাবে প্রতিহত করবেন? আমাদের সামনে যদি কেউ আসে, লাঠি নিয়েও আসে, আমরা কিন্তু আগে হাতটা সামনের দিকে এগিয়ে দিই, হাত দিয়ে সেটা প্রতিহত করার চেষ্টা করি। দাদা হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করছেন, হাতের উপরে বারবার আঁচড় দিচ্ছিল। দাদা তখন কি করবেন? উনি আসলে কিং কর্তব্য বিমূঢ় হয়েই ওই জিনিসটা চুল উনি চেপে ধরেছেন, চুলের মুঠি চেপে ধরেছেন। যখন মুঠি চেপে ধরেছেন মনে হলো এই জিনিসটার চুল অনেকটা পাটের আঁশের মতো। উনি এরপর বুঝতে পারলেন যে এই জিনিসটার চুলও বেশ বড় বড়। উনি অনেক কৌশলে অল্প সময়ের মধ্যেই ওই জিনিসটার যে চুল ছিল, চুল দিয়ে ওটার গলার উপর একটা প্যাচ দিয়ে খুব শক্ত করে ধরে ফেলেছেন। এর ভেতরে কিন্তু সে আঁচড় দিয়েই যাচ্ছে তার সাধ্য অনুযায়ী। যখনই এই চুল দিয়ে গলার উপর একটা প্যাচ দিয়ে তাকে আটকে ফেলতে সক্ষম হয়েছেন, তখনই নাকি ওই জিনিসটা কিচিরমিচির বা ক্যাচ ক্যাচ করে কী যেন একটা বলছে, কিন্তু কি বলছে এটা দাদা বুঝতে পারছে না। একটা সময় কি হয়, ওইভাবে প্যাচ দেওয়া অবস্থাতেই ওই জিনিসটা হুট করে একটা আলোর গোলা হয়ে ছুটে চলে যায় দাদার হাতের ভেতর থেকেই এবং মিশে যায় ওই বাঁশঝাড়ের ভেতরে। কিন্তু এইখানে আর একটা ঘটনা ঘটে। দাদা যে ওই জিনিসটা চুলের মুঠি চেপে ধরেছিলেন শক্ত করে, দাদার হাতের ভিতরে কয়েকটা এই চুল চলে এসেছিল। ওই জিনিসটা যখন আলোর গোলা হয়ে চলে যায় তখনও কিন্তু কয়েকটা চুল দাদার হাতের ভেতরে ছিল। দাদা এই চুল নিয়ে বাড়িতে চলে যান, এরপর একটা কাচের বোতলের মধ্যে রেখে দিয়েছিলেন। এই চুল এটা কিন্তু ওনার পরিবারের অনেকেই দেখেছে। এই যে রাজিয়া সুলতানা আপু বলেছেন যে ওনার বড় বোন, উনিও এটা দেখেছেন। তারপর ওনার বাসায় যারা আছেন সবাই তাকে সবাই এই জিনিসটাকে দেখেছেন। এই ঘটনার পর 2 মাস দাদা নিজের হাতে কোনো কিছু খেতে পারতেন না, কেননা ওনার 2 হাতে নাকি এমন দুর্গন্ধ হয়েছিল, উনি সাবান দিয়ে হাত ধুলেও দুর্গন্ধ হাত থেকে যায় না, যার কারণে উনি নিজের হাতে খেতে পারতেন না, অন্যের সহযোগিতা নিয়ে ওনাকে খেতে হতো। 2 মাস পরে আল্লাহর রহমতে সমস্যা চলে গিয়েছিল। তবে এরপরে যেটা হয় সেটা হচ্ছে ওই পেতনিটা, ওই বাঁশঝাড়ের যে পেতনিটা, এই পেতনির চুল তার কাছে থাকার কারণে কিছুটা হলেও নাকি বশীভূত হয়ে যায়। দাদা নাকি ডাকলেই চলে আসতেন। দাদা যে সবসময় ডাকতেন বিষয়টা এরকম না, কিন্তু উনি ডাকলেই ওই পেতনিটা চলে আসতে বাধ্য হতো। আর দাদিকে নাকি কয়েকবার দেখা দিয়েছে, তবে ওরকম বিভৎস চেহারা নিয়ে না, একদম নতুন বউয়ের সাজ যেরকম থাকে ওই রকম সাজে সুন্দর চেহারায় দেখা দিয়েছিল। তো এটাই ছিল একটা ঘটনা। এরপরে ওই চুলের কি হয়েছিল এটা অবশ্য রাজিয়া সুলতানা আপু উনি জানান নাই, যে চুলটা দাদা পরবর্তীতে কি করেছিলেন, ওই পেতনিকে ফেরত দিয়েছিলেন কিনা, এটা অবশ্য উনি জানান নাই। আশা করি উনি পরবর্তী ঘটনাতে আমাদেরকে সেটা জানাবেন। এরপরে আসি তৃতীয় এবং শেষ ঘটনায়, অর্থাৎ ওনার যে ঘটনা আর কি। ওনার দাদার আপন চাচা ছিলেন একজন পীর, বেশ আধ্যাত্মিক একজন মানুষ ছিলেন। ওনাদের বাড়ি পীর বাড়ি নামে পরিচিত। আর দাদার আপন চাচাকে ওনারা বড় বাবাই বলেন আর কি। তো যাই হোক, এই ঘটনাটা মহান মুক্তিযুদ্ধেরও অনেক আগের। আর এই যে দাদা যার কথা আমরা শেয়ার করলাম মাত্রই, উনি তো একজন সর্দার গোছের লোক ছিলেন, বিভিন্ন জায়গায় দাওয়াত পেতেন, বিচার সালিশ করতেন আর কি। তেমনি একটা জায়গায় দাওয়াত পেলেন, ওই বাড়িতে উনি গিয়েছেন। সব কাজ শেষ করার পর ফেরার সময় হতে হতে অনেক রাত হয়ে যায়, কারণ বিচার সালিশ যখন শুরু হয় একদম
সময় মেপে যে সেটা শেষ হবে, এক কথার পিঠে আরও অনেক কথা আসে, আবার সেই কথার পিঠে আরও অনেক কথা চলে আসে, বিভিন্ন ধরনের মতামত চলে আসে। এরপরে গিয়ে একটা সিদ্ধান্তে আসতে হয়, নির্দিষ্ট সময় মেপে আসলে এই কাজগুলো হয় না। তো যখন উনি এই কাজ শুরু করেছেন, শেষ হতে তো অনেক রাত হয়ে গেল। তো যেই বাড়িতে গিয়েছেন সেই বাড়ির লোকজন বললেন যে আপনি যেই পথ দিয়ে যাবেন এই পথে তো একটা বাদশার রয়েছে, ভয় আছে, আপনি আজকে আমাদের বাড়িতে থেকে যান। যেহেতু তারা দাওয়াত দিয়েছে, নিয়ে আসছে, তো দাদা সেই বাড়িতে খাওয়া দাওয়া করেছেন, কিন্তু বললেন যে না, আমি আসলে বাইরে থাকতে পারবো না, আমাকে বাসায় যেতেই হবে। আর ওই সময় তো টর্চ লাইটের ব্যবহার এরকম ছিল না, তখন অনেকেই হারিকেন নিয়ে চলাফেরা করতেন। দাদা উনি ওখান থেকে বেরিয়ে গেলেন, তবে ওনার কাছে ওই সময় হারিকেন ছিল না। উনি যখন বের হয়েছেন, বের হবার পর হাঁটতে 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 যখন উনি ওই বাঁশঝাড়ের কাছাকাছি চলে আসছেন, তখন দেখেন 3 থেকে 4 বছরের কয়েকটা বাচ্চা বাঁশঝাড়ের পাশে খেলাধুলা করছে। দাদা প্রথম দিকে চিন্তা করেছেন যে এই রাতের বেলা কার ছেলে পেলে এইভাবে রাস্তায় খেলাধুলা করছে, থাক করে করুক, আমি আমার মতো চলে যাই। তো উনি ওনার পথ দিয়ে যখন হাঁটা শুরু করেছেন, এর মধ্যে হয় কি, হুট করে একটা বাচ্চা এসে দাদার ডান পা জড়িয়ে ধরে বসে পড়ে। এই বাচ্চাটা এত শক্তভাবে পা জড়িয়ে ধরে বসে পড়েছিল, দাদা তার পাটাই সহজে নাড়াতে পারছিলেন না। দাদা তো বলছেন যে এই ছাড় ছাড়, আমার পা ছাড়, আমাকে যেতে দে। কিন্তু এই জিনিসটা তো পা ছাড়েই না, বরং হি 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 করে হাসছে, ভেঙচি কাটছে। এরপর দাদার হয়ে যায় রাগ, যে এইভাবে ভেঙচি কাটছে, উনি একটা সম্মানিত মানুষ, যদি এইভাবে কেউ ভেঙচি কাটে, এমনি হাসে ঠিক আছে, বাচ্চা মানুষ, কিন্তু ভেঙচি কাটা শুরু করেছে। দাদার তখন রাগ হয়ে যায়, দাদা অনেক কষ্টে পাটা উঁচু করে একটু ঝাড়া দিয়েছেন। এরপর ওই বাচ্চাটা পা ছেড়ে দিয়েছে। দাদা আবার তখন কি করেছেন, উনি ওই বাচ্চাটার শরীরে দিয়েছেন বেদম জোরে এক লাথি। লাথি দেওয়ার পর দাদা ভেবেছিলেন হয়তো বা কিছুটা পথ সামনের দিকে ছিটকে পড়ে যাবে, এরকম আর কি, হয়তো বা কয়েক হাত সামনের দিকে ছিটকে পড়ে যাবে। কিন্তু না, হলো কি, লাথি দেওয়ার সাথে সাথে একদম ফুটবলের মতো ওই জিনিসটা বাঁশঝাড়ের কাছে গিয়ে আছড়ে পড়লো, একদম উড়ে গিয়ে আছড়ে পড়লো। পড়ার পরপরই 2-3 মাসের বাচ্চা যেভাবে কান্নাকাটি করে সেভাবে কান্নাকাটি করছে। উনি এটাও খেয়াল করলেন এই বাচ্চার আকারটা এখন ওরকম 2-3 মাসের বাচ্চার মতোই হয়ে গেছে। তখন দাদা বুঝতে পারছেন যে সর্বনাশ, ঘটনাটা উনি কি ঘটিয়ে ফেলেছেন। উনি দ্রুত দোয়া দ্রুত পড়তে পড়তে ওখান থেকে বাসায় চলে আসতে সক্ষম হন। এর ভিতরে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু বাসায় উনি আসার পর খাওয়া দাওয়া করে শুয়েছেন। এরপর ওয়াশরুমে যাওয়ার জন্য আর ঘুম ভেঙে যায়। উনি ওয়াশরুমে যাওয়ার জন্য যখন বাইরে বের হয়েছেন, ওয়াশরুমে যাওয়ার জন্য যখন হাঁটা শুরু করেছেন, তখনই মনে হচ্ছে ওনার ডান পায়ের শক্তি আস্তে আস্তে কমে যেতে শুরু করেছে। এই হাঁটতে হাঁটতে উনি উঠোনে পড়ে যান, উনি আর এক পা নাড়াতে পারছেন না। তখন তো দাদিকে ডাক দিয়েছেন, দাদি উঠে আসছেন। তখন দাদা বলেন যে দ্রুত আমার চাচাকে গিয়ে ডেকে নিয়ে আসো, অর্থাৎ এই যে আমাদের রাজিয়া সুলতানা আপা আর কি, তো ওনার যিনি বড় বাবা হন আর কি, দাদার আপন চাচা, তো তাকে গিয়ে ডেকে নিয়ে আসো। এরপর তাকে ডেকে নিয়ে আসা হয়। তো উনি আসেন, উনি আসার পর দাদাকে ঘরের ভিতরে নিয়ে যান, পায়ের উপরে হাত বুলাচ্ছেন, ওনার এক হাত দিয়ে আর বলতেছেন যে কাজটা তো ঠিক করো নাই, তুমি পা থেকে ঝাড়ি দিয়ে ফেলে দিছো, এই পর্যন্ত ঠিক আছে, এরপর তুমি লাথি দিতে গেলা কেন? ওরা তো তোমাকে একটু ভয় দেখাতে আসছিল, মজা করতে আসছিল, তুমি এভাবে লাথি দিলা, এই জন্যই তুই ক্ষিপ্ত হয়ে তোমার পাটা অবশ করে দিয়েছে। তবে ভয় পেও না, আমি তোমার পাহারার জন্য একটা শক্তিশালী জিন একে নিযুক্ত করে রেখেছি, তাকে আদেশ দিয়েছি, তুমি যখন বাইরে যাও, রাত করে বাড়িতে ফেরো, তোমার সাথে যেন সে সবসময় থাকে। এরপর হয় কি, উনি এভাবে মালিশ করতে করতে একটা সময় ওনার হাত পায়ের উপর থেকে যখন তুলে ফেলেন, পা একদম স্বাভাবিক হয়ে যায়, আবার আগের মতো একদম ফিট উনি। তো এই যে জিনটাকে দাদার সাথে পাহারায় দিয়ে রেখেছিলেন, দাদা যখন বাইরে কোথাও যেতেন তখন ওই জিনিসটার উপস্থিতি উনি টের পেতেন। দাদা যখন হাঁটতেন, পেছনে আবার হাঁটার শব্দ হতো, পেছন থেকে বলতো যে আপনি ভয় পাবেন না, আমি আছি, আপনি হাঁটতে থাকেন, কোনো সমস্যা নেই। তো দাদা উনি সাহস করে
সবসময় যেহেতু বিভিন্ন জায়গায় যেতেনি, বিপদ আপদেরও সম্ভাবনা ছিল, এই জন্য এরকম একজন সঙ্গীকে পেয়ে দাদাও খুব খুশি হন। তো এই জিনিসটা বহুদিন দাদার সাথে এইভাবেই পাহারায় নিযুক্ত ছিল, আর তার নামও ছিল নাকি দাদার নামেই। অনেক সময় অনেক জিন এই রাজিয়া সুলতানা আপুর ফুপি, চাচা অনেকেই দেখেছেন, ওনাদের বাড়িতে যারা ছিলেন অনেকেই দেখেছেন, জিন দেখেছেন। আর কোয়ার্টারেও নাকি আরও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আছে, যেটা পরবর্তীতে উনি পাঠাবেন বলে জানিয়েছেন। তো ওনাকে অনুরোধ করব ওই পেতনির চুলটা পরবর্তীতে কি হলো সেটা আমাদেরকে পরবর্তী ঘটনায় জানাবেন, এবং ওনার কাছ থেকে ইনশাল্লাহ আরও ঘটনা পাবো, যেহেতু ওনার কাছে আরও অনেক ঘটনা আছে। ধন্যবাদ জানাচ্ছি রাজিয়া সুলতানা আপুকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 188তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম জিয়ন। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার 9 নং ধারা ইউনিয়নের ধারা বাজারে। উনি জানিয়েছেন যে ছোটবেলা থেকেই প্যারানর্মাল বিষয়ে আগ্রহ অনেক বেশি, জিন কিভাবে দেখা যাবে এটা নিয়ে ওনার মধ্যে আগ্রহ কাজ করত। তাই অনেক সময় রাত বিরেতে একা একা ঘোরাঘুরি করতেন, এখনও নাকি করেন। তবে দীর্ঘ সময় কোনো ধরনের কোনো অস্বাভাবিক বিষয় ওনার চোখে পড়েনি, কিন্তু কখনো যে পড়বে না তা তো না। বর্তমানে উনি অনার্স প্রথম বর্ষে লেখাপড়া করছেন। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল। সূত্রপাত 2025 সালের সেপ্টেম্বর মাসে। এক রাতে উনি অদ্ভুত এক স্বপ্ন দেখতে পান। স্বপ্নটা ছিল এমন যে ওনার নানির মা, যাকে উনি মায়া বলে ডাকেন, তার বয়স অনেক 90-এর উপরে, উনি বিছানা থেকে উঠতে পারেন না, ম্যাক্সিমাম সময় উনি শুয়েই থাকেন। উনি স্বপ্নের মধ্যে দেখেন যে উনি নানু বাড়িতে গিয়ে উঠোনে হাঁটাহাঁটি করছেন। এমন সময় নানুর মা মায়া ওনাকে ডাক দেয়। উনি ঘরে এসে দেখেন যে ওই মায়া উঠে বিছানায় বসে আছে, চেহারাটা খুবই ভয়ঙ্কর রকমের দেখাচ্ছে। স্বপ্নেও উনি খুব স্পষ্টভাবে সেটা দেখতে পাচ্ছিলেন এবং উপলব্ধি করতে পারছিলেন। চেহারাটা ছিল এরকম যে মুখটা অস্বাভাবিক রকমের সাদা, দাঁতগুলো তীক্ষ্ণ ধারালো, চোখগুলো জ্বলজ্বল করছে, আর উনি একটা কালো বোরখা পরেছিলেন। হাত দুটো লম্বা করে খপ করে স্বপ্নের মধ্যেই তার হাত ধরে ফেলেন, আর হাসতে হাসতে বলতে থাকে, তুই তো এত সহজে মরবি না রে, তোর মরণ এত সহজে হবে না। এই বলেই বিশ্রীভাবে হাসতে থাকে। ওনার সাথে সাথে ঘুম ভেঙে যায়। খুব ভয় পেয়েছিলেন, তবে ভয় পাওয়ার পর যে চিৎকার চেঁচামেচি করেছেন বিষয়টা এরকম না, আল্লাহর নাম নিয়ে আবার ঘুমিয়ে গিয়েছেন। ওই রাত্রে আর কোনো স্বপ্ন উনি দেখেননি ওরকম ভয়ঙ্কর কিছু আর কি। পরের দিন সকালবেলা ওনার মাকে এই বিষয়টা জানান যে এই স্বপ্ন উনি দেখেছেন। ওনার মা এটা নিয়ে কোনো পাত্তাই দিলেন না, কোনো গুরুত্বই দিলেন না। এই ঘটনার প্রায় 1 মাস পর উনি তখন রুমে ছিলেন। উনি রুমে একাই থাকেন। উনি জানিয়েছেন ওনার বাবা মারা গেছেন 2020 সালে, ওনার মা জীবিত আছেন। তো ওই দিন ওনার রুমে একাই ঘুমিয়ে আছেন। রাত তখন আনুমানিক 3টার মতো বাজে। হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর ওনার শরীরের উপরে কোনো কিছুর হাত অনুভব করেন। উনি তো একা, এখানে তো কারো আসার কথা না, দরজা তো ভেতর থেকে লাগিয়ে দিয়েছিলেন। উনি ঘাটটা ঘুরিয়ে যেটা দেখেন, এটা দেখে মারাত্মক ভয় পেয়ে যান। উনি দেখেন ওনার পাশে একটা কালো কুচকুচে অবয়ব শুয়ে আছে, এক হাত ওনার শরীরের উপর দিয়ে রেখেছে। উনি তো কি করবেন এখন, চিৎকার দিবেন না কি করবেন, গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। উনি ফিস ফিস শব্দ করে আল্লাহ 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 এরকম শব্দ উচ্চারণ করছেন। এরপর নাকি আস্তে করে শরীরের উপর থেকে হাতটা সরে চলে গেল, আর ওই জিনিসটাও ভ্যানিশ হয়ে গেল। উনি এবারও কোনো চিৎকার চেঁচামেচি না করে ঘুমিয়ে যান। আর কিছু ঘটেনি ওই রাতে। তবে এবার এই জিনিসটা ওনার মাকে আর বলেন নাই, কারণ ওনার মাকে বললে উনি আবার বলবেন যে কি না কি স্বপ্নের মধ্যে দেখিস, আর এরকম কথাগুলো আমাকে এসে বলি, সেগুলো কিছুই না। যেহেতু উনি এই বিষয়ে পাত্তা দেন নাই আগেও, যার কারণে এই বিষয়টাও তার মাকে আর উনি বললেন না।
এই ঘটনারও কয়েক মাস পর ওনার ওই যে আগের নেশা, রাতের বেলা সুযোগ পেলেই বিভিন্ন জায়গায় একা একা ঘোরাঘুরি করা, তো এটা তো আবার উনি শুরু করেছেন। উনি মূলত অ্যাডমিশনের জন্য ময়মনসিংহে কোচিং করে তারপর বাড়িতে এসে যখন থাকতে শুরু করেছেন তখন এই ঘটনাগুলো ঘটছিল আর কি। তো সেদিন রাতে 8টার দিকে বাড়ি থেকে উনি বের হয়েছেন। ওনার বাড়ি তো বাজারের সাথেই, অর্থাৎ এই যে ধারা বাজার যেটা। তো এই ঘটনাটা ঘটেছে ডিসেম্বর মাসের 7 তারিখে, 2025 সালের ডিসেম্বরের 7 তারিখে। উনি রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছেন। ডিসেম্বর মাস তো, বেশ শীত পড়েছে, রাস্তাঘাটে মানুষজন খুব একটা নেই। অনেকক্ষণ পর পর দু একজনের দেখা পাওয়া যাচ্ছে আর কি। পথটা বেশ নির্জনই লাগছে। রাত তখন বেশি না, কিন্তু শীতের প্রকোপ হবার কারণে বা শীতের কারণে লোকজন বাইরে কম বের হচ্ছে, আর গাড়িও আসা যাওয়া করছে খুব কম। অটো রিক্সা যেগুলো আর কি গ্রামের রাস্তাঘাট দিয়ে বেশি চলাচল করে, তো এগুলো বেশ কিছুক্ষণ পর পর একটা দুইটা আসছে। উনি মূলত হালুয়া ঘাট চলে গিয়েছিলেন হাঁটতে হাঁটতে। ওখানে বেশ খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আসার পথে একটা জায়গা রয়েছে, সেখানে ছোট একটা মসজিদ রয়েছে। রাস্তার পাশে চারদিকে ফসলি জমি, কিছু কিছু জায়গায় গাছপালা ঝোপঝাড়। মসজিদটা পার হয়ে যখন অনেকটাই এগিয়ে গিয়েছেন, হঠাৎ করে চোখ যায় ডান পাশের ঝোপের দিকে। আর তখনই ওনার প্রচণ্ড রকমের ভয় অনুভূত হয়, কেননা উনি যখন ওই ঝোপের দিকে তাকিয়েছেন, স্বপ্নে দেখা ওই অবয়বটাকে মনে হচ্ছে উনি এবার দেখতে পাচ্ছেন। এবার কিন্তু এই অবয়বের মুখে হাসি নাই, মনে হচ্ছে আর চোখে ভয়ঙ্করভাবে তাকে দেখছে। অন্ধকারেও তার চোখ দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা দেখার সাথে সাথে ভয়ে তো ওনার কলিজার পানি শুকিয়ে যায়। কোনো দিকে না তাকিয়ে এবার সোজা প্রাণপণে দৌড়ানো শুরু করেছেন। হঠাৎ করে সামনে একটা লোককে উনি দেখতে পান। এই জীবন ভাইকে দৌড়ানো দেখে ওই লোকটা তাকে থামান, বলেন যে কি ব্যাপার, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? তখন এই জীবন ভাই বলেন, না আমি আসলে ভয় পাইছি। তখন ওই লোকটা জানতে চান কি হয়েছে, আমাকে খুলে বলো। তখন সব ঘটনা খুলে বলেন। তখন হয় কি, ওই লোকটা বলেন যে তুমি একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পর একটা অটো আসে, তো অটো রিক্সাটাকে হাতের ইশারা করে থামান। তারপর অটো রিক্সায় তুলে দিয়ে বলেন যে এইভাবে রাত বিরেতে একা একা আর ঘোরাঘুরি করো না। এরপর উনি অটোতে করে বাসায় চলে আসছেন। ওই লোকটাকে দেখার পর কেমন জানি খুব অদ্ভুত লেগেছিল তাকে। ওই লোকটা ছিল মোটামুটি লম্বা, অনেক লম্বা, অস্বাভাবিক রকমের লম্বা, বিষয়টা এরকম না, মোটামুটি লম্বা, সাদা পাঞ্জাবি পরা ছিল, মনে হচ্ছে বেশ নামাজি মানুষ। তবে ওনাকে উনি পূর্বে কখনো দেখেন নাই, এমনটাই জানিয়েছেন জীবন ভাই। বাড়িতে আসার পরও এই ঘটনা উনি বাসার কাউকে বলেন নাই। ওনার সাথে ঘটে যাওয়া এই বিষয়গুলো আমাদেরকে শেয়ার করেছেন। উনি আরও জানিয়েছেন যে অন্যদের কাছ থেকে উনি ভয়ের ঘটনা সংগ্রহ করার চেষ্টা করবেন আর আমাদেরকে পাঠানোর চেষ্টা করবেন। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি জীবন ভাইকে। আমি পরামর্শ দিব রাত বিরেতে এইভাবে ঘোরাঘুরি না করতে। অনেকে আছে রাত বিরেতে জিন ভূত দেখার জন্য ঘোরাঘুরি করে, তারা তেমন কিছু দেখে না, কিন্তু ভয়ঙ্কর নেগেটিভ এনার্জি হঠাৎ করে তাদের সাথে কানেক্টেড হয়ে যায়। এরপরে কিন্তু এমন বিপদ নেমে আসে, অনেক হুজুর দেখিয়েও এগুলো থেকে তাদেরকে আলাদা করা যায় না, জীবনটা দুর্বিষহ হয়ে যায়। এই জন্য রাত বিরেতে এভাবে একা একা চলাফেরা করা মোটেও উচিত নয়, বিশেষ করে এই জিন ভূত দেখার উদ্দেশ্য নিয়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার, চলে যাবো আমাদের এবারে থার্সডে নাইটের 188তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব আমাদের এবারের থার্সডে নাইটের 188তম আয়োজনের চতুর্থ ঘটনা হিসেবে, এই ঘটনাটির প্রেক্ষাপট, এই ঘটনাটির চরিত্র, এই ঘটনাটির ফলাফল বেশ কিছু বিষয়ে কিন্তু স্পর্শকাতরও বটে। এই ঘটনাটি আমাদের জন্য বড় একটি শিক্ষা হয়ে অনেক দিন বেঁচে থাকুক, এটাই আমি চাই। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম রাকিব হাসান রনি। উনি বর্তমানে ঢাকা জেলার সাভার উপজেলার নবীনগর এলাকাতে বসবাস করছেন। উনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত রয়েছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন উনি। ওনার এরিয়াটা ধামরাই। উনি এই ঘটনাটি উনি ওনার কলিগের কাছ থেকে সংগ্রহ করেছেন। তার নাম তারেক। তো চলুন
শুরু করি সে ঘটনাটি। ঘটনাটি এই তারেক ভাইয়ের আপন বড় বোনের সাথে ঘটেছিল। শুধু যে আপন বড় বোনের সাথে ঘটেছে তা না, তার স্বামী, তার সন্তান, তারাও এই ঘটনার সাফারার বা ভুক্তভোগী। তারেক ভাইয়ের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার একটি জায়গায়, সঙ্গত কারণে গ্রামের নামটি বলছি না। এই যে রীতা আপু, এই রীতা আপু 2015 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায় যখন পাশ করেন, এরপর বিয়ের জন্য পাত্র খোঁজাখুঁজি শুরু হয়। খুব বেশি দেরি হয়নি, ভালো ছেলে, ভালো পরিবারও পাওয়া যায়। আপুর বিয়ে পাকা হয়ে যায়। আপুর শ্বশুরবাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের একটি গ্রামে, গ্রামের নামটা আমরা বলছি না। আপুর বিয়ে খুব ভালোভাবেই মিটে যায়। শ্বশুরবাড়ির লোকজনও খুব ভালো। আপুর হাজব্যান্ড, উনি খুবই ভালো একজন মানুষ। গ্রামের যে বড় বাজার রয়েছে সেখানে বেশ বড়সড় একটি মুদিখানার দোকান উনি চালান। ব্যবসাও মাশাল্লাহ খুব ভালো, সততার সাথে ব্যবসা করেন, মানুষের দোয়া তার সাথে আছে, ভালো প্রোডাক্ট দেন, ভালোই তার ব্যবসাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর আপুর শ্বশুর শাশুড়ি তারা অনেক ভালো মনের মানুষ, আপুদের সাথেই থাকে। আপুর হাজব্যান্ডের বড় ভাই মানে আপুর ভাসুর আর তার স্ত্রী, ওনারা দীর্ঘদিন ধরে সংসার করলেও তাদের কোনো সন্তানাদি আল্লাহ দেন নাই, তার নিঃসন্তান। এই হচ্ছে আপুর শ্বশুরবাড়ির অবস্থা। দিনকাল খুব ভালোই যাচ্ছিল, সবাই মিলেমিশে চলছিল। 2016 সালের মার্চ মাসের দিকে আপুর একটি ফুটফুটে কন্যা সন্তান হয়। সবাই তো খুব খুশি, হাতে গোনা কয়েকজন ব্যক্তি ছাড়া সবাই আসলে খুব খুশি হয়েছিলেন। সবকিছু বেশ ভালোই যাচ্ছিল। আপুর প্রতি তার শ্বশুর শাশুড়ির যত্ন আরো কয়েক গুণ বেড়ে গেল। এদিকে বাচ্চা যেহেতু হয়েছে, আপু আগে যে কাজগুলো করতে পারতেন এখন তো সেভাবে করতে পারছেন না। এই কাজগুলোর দায়িত্ব গিয়ে পড়লো তার জায়ের উপরে, অর্থাৎ তার স্বামীর বড় ভাইয়ের স্ত্রীর উপরে। উনি কাজগুলো করতেন, তবে উনি কি মানে খুশি নাকি বেজার এগুলো খুব একটা বুঝতে দিতেন না। এদিকে এই রীতা আপুর স্বামী, উনি রীতা আপুকে ভালোবাসতেন, আর সন্তান হওয়ার কারণে, বিশেষ করে প্রথম সন্তান কন্যা সন্তান হয়েছে, কন্যা সন্তান বরকত হাদিসে রয়েছে, উনি এতটাই খুশি হয়েছিলেন আপুর উপরে যে উনি আপুর নামে বেশ কিছু জমি, ভালো মানের জমি উনি আপুকে লিখে দিয়েছিলেন। শুধু তাই না, অনেকগুলো গহনাও কিনে দিয়েছিলেন, স্বর্ণের গহনা। উনি চিন্তা করেছিলেন যে এমনি সমস্ত উপহার দিলে এগুলো তো শেষ হয়ে যাবে, জমি জমা দিলে একটা ভালো অ্যাসেট হলো, স্বর্ণালঙ্কার দিলেও এটা অ্যাসেট হলো, এটা তার স্ত্রীর থাকলো, এই চিন্তা করে দিয়েছিলেন। শ্বশুরবাড়ির লোকজনের কিন্তু কারো মনে এটা ছিল না যে তার কন্যা সন্তান হয়েছে। অনেকে দেখা যায় যে গ্রামে কন্যা সন্তান হলে অখুশি হয়, কিন্তু ওখানে কিন্তু এই বিষয়টা ছিল না, তারা অনেক খুশি হয়েছিলেন। তো চলছিল সব কিছু ঠিকঠাক, আল্লাহর রহমতে আপুর হাজব্যান্ডের ব্যবসা বাণিজ্য আরও বাড়ছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আর ওনাদের পারিবারিক অবস্থা ভালো ছিল। আপুর হাজব্যান্ডের যেই পরিবার সূত্রে পাওয়া জমি এটাও অনেক ছিল, অর্থাৎ তার বাবার নামে অনেক জমি ছিল, তার মায়ের দিক থেকেও পাওয়া অনেক জমি ছিল। আর ওনারা দুই ভাই, ওনারাও অনেক জমি জমার মালিক ছিলেন। 2018 সালের দিকে আপু এবার একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। এবারও তো সবাই বেশ খুশি। এবার আপুর হাজব্যান্ড খুশিতে গ্রামের প্রত্যেক বাড়িতে মিষ্টি পাঠিয়েছিলেন। গ্রামের এতিমখানায় সকল বাচ্চাদেরকে উনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন। এরপর আপুর যত্ন এবং গুরুত্ব পরিবারের ছোট বউ হওয়ার পরও আরও বেশি বেড়ে যায়। আলহামদুলিল্লাহ উনি তো ভালোই আছেন, কিন্তু শোক কি সবসময় একরকম থাকে? সুখ কিন্তু সবসময় একরকম থাকে না। এটাও একটা সময় কষ্ট নিয়ে আসে। সুখ দুঃখ একে অপরে পরপর আসে, কিন্তু দুঃখ আসতেই পারে। সেটা ভয়ঙ্করভাবে যে আসবে এটা তো ওনারা বুঝতে পারেন নাই। একদিন আপু ওনার ভাসুরের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো
তো দরজার পাশ থেকে আওয়াজ উনি শুনতে পান। মনে হচ্ছে যে ওনার ভাসুর এবং যা কোনো একটা বিষয় নিয়ে ঝগড়াঝাটি করছে, মনোমালিন্য হচ্ছে। তবে এটা হতেই পারে, এটা নিয়ে উনি কোনো কর্ণপাত না করে উনি ওনার কাজে চলে গেলেন। পরদিন সকালবেলা আপুর যা মানে ভাসুরের স্ত্রী রেগে বাপের বাড়িতে চলে গেলেন। আপু বাধা দিলেন বটে, কিন্তু কোনো লাভ হলো না। 2 দিন পর আপুর ভাসুরও গেলেন তার শ্বশুর বাড়িতে তার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য। তো আপুর যে যা তার বাড়ি ছিল, অর্থাৎ আপুর ভাসুরের শ্বশুর বাড়ি ছিল যশোর জেলার বেনাপুলের সীমান্তের কাছাকাছি এলাকার কোন একটা গ্রামে। তো উনি তো চলে গিয়েছেন, 2-3 দিন 4 দিন এভাবে চলে গেল। হঠাৎ করেই আপু কেমন যেন অসুস্থতা অনুভব করতে লাগলেন। ওনার শরীরে জ্বর আসলো, মুখে রুচি নাই, পানি খেতে গেলেও নাকি খেতে পারেন না, কেমন বিশ্রী গন্ধ তার কাছে লাগে। পানি থেকেও কেমন যেন পচা মাংসের গন্ধ উনি পেতেন। এইভাবে আস্তে আস্তে আপু শুকিয়ে যেতে থাকেন অস্বাভাবিকভাবে। মানুষ তো আস্তে আস্তে শুকায়, কিন্তু এই আস্তে আস্তে কিন্তু খুব দ্রুততার সাথে আর কি। এদিকে আপুর স্বামী উনি ডক্টর দেখাচ্ছেন, চিকিৎসা করাচ্ছেন, ওনার জায়গা থেকে সর্বোচ্চ চিকিৎসা যেটা করা যায় সেটাই উনি করানোর চেষ্টা করছেন। দেখা যাচ্ছে এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিছু ওষুধ খেলেই ভালো হয়ে যায়, কিন্তু আপুর কোনো উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে আপুর এই অসুস্থতার কারণে বিভিন্ন জায়গায় ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, বিভিন্ন বড় বড় হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। ওনার দোকানেও তো উনি আসলে যেতে পারছেন না, সময় দিতে পারছেন না। এদিকে আপুর যিনি শ্বশুর, ওনারও তো অনেক বয়স, উনি তো আসলে কৃষিকাজ রিলেটেড বিষয় ভালো বোঝেন, মুদিখানার দোকানের বিষয়গুলো তো ওইভাবে বুঝতে পারেন না। কর্মচারীরা আর কতদিন চালাবে, মালিক না থাকলে তো তাদের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ দেখা যায়। তারপরেও কর্মচারীরা চালিয়ে নিচ্ছিলেন, কিন্তু মালিকের উপস্থিতিতে যেভাবে হয়, মালিক অনুপস্থিত থাকলে তো সেভাবে আর হতে পারে না, বা এটা হয়ও না। তারপরেও তার কর্মচারীরাও মোটামুটি সামলে নিচ্ছিলেন। এদিকে উনি তো দৌড়াদৌড়ি করছেন, সময় দিতে পারছেন না কোনো জায়গায়। আপু অসুস্থ, আপু নিজেও তার সন্তানদেরকে দেখভাল করতে পারছেন না, শ্বশুর শাশুড়িও দেখভাল করতে পারছেন না। কাজের লোকজন ছিল, কিন্তু সব কাজ তো আসলে কাজের লোক দিয়ে হয় না। বেশ কিছুদিন পর আপুর ভাসুর আর ভাসুরের স্ত্রী ফেরত আসে। এর ভিতরে কিন্তু এই যে এই ঘটনাগুলো ঘটছে। এদিকে আপুর অসুস্থতা দেখে তারা তো খুব দুঃখ প্রকাশ করছে, যাহারে সুস্থ মানুষ অসুস্থ হয়ে গেল, বাচ্চাদেরকে কিভাবে দেখাশোনা সে করবে। তো আপুর যে যা, উনি কিন্তু বাচ্চাদেরকে দেখাশোনা করার দায়িত্ব কাঁধে তুলে নিলেন। উনি ওনার জায়গা থেকে করছিলেন সব কিছু ঠিকঠাক মতো। একদিন ওনার যা কি করেন, একটা বাটিতে কিছু একটা এনে খেতে দেন, আপু সরল মনে খেয়ে নেন। বেশ মজাই লাগে তার কাছে। এটা একটা আচার জাতীয় জিনিস ছিল, টক মিষ্টি এরকম একটা আচার জাতীয় জিনিস ছিল। তো এরপর আপু কিছুটা সুস্থ হলেন, মনে হচ্ছে সব কিছু আস্তে আস্তে ঠিক হতে লাগলো। এবার সমস্যা শুরু হলো আপুর হাজবেন্ডের সঙ্গে। উনি রাতের বেলা ঘুমের মধ্যে একটা অবয়ব দেখতে পেতেন একটা উঁচু লম্বা মানুষের অবয়ব, মানে বডিটা মানুষের অবয়ব, কিন্তু মাথাটা শূকরের মতো। এটা দেখলেই উনি ঘুমের মধ্যে খুব ভয় পেতেন, আর ঘুমের মধ্যে গোঙাতে থাকতেন, গোঙানির মতো শব্দ করতে থাকতেন, আর শরীরটা থরথর করে কাঁপতে থাকতো। তা আপু যখন বুঝতে পারতেন তার স্বামী এরকম করছে, তার ঘুম ভেঙে যেত ওরকম শব্দে, গায়ে টাচ করলে আবার স্বাভাবিক হয়ে যেত। উনি বলেছিলেন স্বপ্নের মধ্যে এরকম একটা জিনিস উনি দেখতে পাচ্ছেন। এভাবে বেশ কিছুদিন উনি এটা দেখছেন। এর ভিতর ঘটলো আর একটা ঘটনা। আপুর যে ছেলে সন্তান, তার উপর একটা মারাত্মক প্রভাব শুরু হয়ে গেল। সেটা হচ্ছে এই ছেলে সন্তানের শরীরে অস্বাভাবিক রকমের কালো, কিছুটা ধূসর রঙের লোম গজাচ্ছিল, যা দেখতে খুবই দৃষ্টিকটু লাগে। আপুর শ্বশুর তো মারাত্মক ভয় পেয়ে যান, আল্লাহকে ডাকতে থাকেন, দোয়া করতে থাকেন যে তার এত সুখের সংসারে এ কি শুরু হয়ে গেল। এদিকে তার সন্তানকেও কিন্তু ভালো ভালো ডাক্তার দেখানো হচ্ছে। ডাক্তার বিভিন্ন ধরনের কথা বলছে, এটা হরমোনজনিত কোনো সমস্যার কারণে হয়েছে। মেডিকেল বিদ্যায় যে সমস্ত বিষয়গুলো থাকে তারা সেই আঙ্গিকে ব্যাখ্যা করে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আপুর শ্বশুর বুঝতে পারলেন এখানে অন্য কোনো ব্যাপার রয়েছে। তখন আপুর হাজব্যান্ডকে আপুর শ্বশুর পরামর্শ দিলেন যে বাবা, তুমি ভালো একজন হুজুরের কাছে যাও। ওই সময় অবশ্য আপুর হাজব্যান্ড
হুজুরের কাছে যাবেন কি যাবেন না, একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে আসলে কি এটা করে কাজ হবে। তারপরও বাবা যেহেতু পরামর্শ দিয়েছেন, উনি খোঁজ করতে শুরু করেন। এর মধ্যে একদিন সকালবেলা আপুর প্রচুর পরিমাণে রক্ত বমি হওয়া শুরু হয়। শুধু রক্ত বমি বললে ভুল হবে, মনে হচ্ছে এই রক্ত বমির সাথে গলা পচা মাংসের পিণ্ড বের হচ্ছে। এটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। আপুর স্বামী কি করবেন বুঝতে পারছেন না, ভালো হুজুর কবিরাজ তো পাচ্ছেন না। চিন্তা করলেন যে ওনার ছেলে সন্তান হওয়ার পর যেই এতিমখানাতে বাচ্চাদেরকে খাইয়েছিলেন, ওই এতিমখানার বড় হুজুরের সাথে একটু আলোচনা করলে কেমন হয়। তো উনি এতিমখানায় যান, ওই সময় বড় হুজুর ওখানেই ছিলেন। ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলেন যে এই ঘটনা ঘটেছে। উনিও বুঝতে চেষ্টা করলেন খুব ভালোভাবেই। উনি আসলে ওইভাবে ভালো কিছু বুঝতে পারেননি, কারণ উনি এই ধরনের চিকিৎসা করতে ওইভাবে পারদর্শী ছিলেন না, বা ওই বিদ্যাটা ওনার জানা ছিল না। উনি শুধু ছোট একটা তদবির দিয়েছিলেন, বলেছিলেন যে এটা আপাতত দিলাম, তবে এটা কোনো সমাধান না, আরও ভালো কোনো হুজুর দেখাতে হবে। এখন আরও ভালো কোনো হুজুর উনি কোথায় পাবেন? এদিকে তার স্ত্রীর এই অবস্থা, তার ছেলের শরীরে ভয়ঙ্কর রকমের লোম গজাচ্ছে, এদিকে উনিও স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছেন। ওই হুজুরের কাছে তো উনি খুব কান্নাকাটি শুরু করেন যে হুজুর কিছু একটা উপায় বাতলে দেন, আমি তো লোকজনদেরকে ওইভাবে চিনি না, এখন আমি কার কাছে যাব, কোন ভণ্ডর কাছে যাব? চিকিৎসা করতে করতেই তো আমার পরিবার ধ্বংস হয়ে যাবে। এরপর হুজুর কিছুক্ষণ চিন্তা করলেন এবং বললেন যে আমার তো ওস্তাদ আছে, আমারই তো বয়স দেখতে পাচ্ছেন যে কত বেশি হয়ে গেছে, আর আমার ওস্তাদের বয়স কত বুঝতেই পারছেন। তো উনি তো এখন অনেক বয়স্ক, উনি তো এখন সেই চিকিৎসাগুলো আগের মতো করতে পারেন না, কারণ এই কাজগুলো করার জন্য শারীরিক যেই এনার্জির দরকার হয়, এই এনার্জিগুলো তো এখন আর তার মধ্যে নাই। তারপরও আমি ঠিকানা দিচ্ছি, আপনি একটু গিয়ে তার সাথে যোগাযোগ করেন, আমার সালাম দেন, দেখেন উনি রাজি হয় কিনা। তো ওই হুজুরের ঠিকানা আবার ফরিদপুর জেলার মধুখালীতেই। এরপর তাকে খুঁজে বের করা হয়। তার কাছে গিয়ে সব কথা যখন খুলে বলেন, তখন হুজুর উনি বলেন যে আমার যে বয়স, এখন আমি কিভাবে কি করব, তোমাদের যে সমস্যা, এই সমস্যা মেটাতে গেলে তো তোমাদের বাড়িতে আমাকে যেতে হবে, আমি তো এখন আর জার্নি করতে পারি না। এরপর ভালো মানের একটা গাড়ির ব্যবস্থা করা হয়েছিল যাতে করে হুজুর আসতে পারেন। হুজুর আসেন, এতটুকু বাচ্চারা এরকম ঝামেলায় পড়ে গেছে, একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, এমন ভালো মানুষের পরিবার শেষ হয়ে যাবে, এটা তো আসলে হুজুরের কাছে খুবই খারাপ লাগছিল। কষ্ট হলেও উনি যেতে সম্মতি দিলেন। হুজুর আসেন, আসার পর গাড়ি থেকে নেমে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যখন বাড়ির গেটের ভেতরেই ঢুকেছেন, তখন প্রত্যেকেই একটা জিনিস অনুভব করেন, শুধু হুজুর না, প্রত্যেকেই। মনে হলো গরম একটা দমকা বাতাস সবার শরীরে হিট করে বাইরে বেরিয়ে গেল। এই বিষয়টা কিন্তু সবাই ফিল করেছিলেন। এরপর আপুকে যখন দেখেছেন, তখন হুজুর বলছেন যে মারে, তোমাকে তো প্রায় মেরেই ফেলেছে, আর এরাই বাচ্চাটাকেও ছাড় দিল না, নাউজুবিল্লাহ। হুজুর বললেন যে কালকে ফজরের আজানের আগেই করতে হবে, তা না হলে তোমাদের এই পরিবারের 3টা প্রাণকে হারাতে হবে। আমাকে একটা ফাঁকা ঘর দাও, আর কিছু জিনিস এনে দাও, দেখি আল্লাহ চাহেন তো কতটুকু কি করতে পারি। হুজুর একটা রুমের মধ্যে আসনে বসলেন। হুজুর যেই ঘরে ছিলেন, ওই ঘরের পাশেই এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, তার যে কলিগ, এই তারেক ভাইয়ের ঘর ছিল। তারেক ভাইয়ের বোনের পরিবার সেই তো ঘটনা ঘটছে। তো তারেক ভাই কিন্তু ওই সময় ছিলেন আর কি, উপস্থিত ছিলেন ওইখানে। তো এরপর তারেক ভাই যেটা দেখলেন, দেখে চমকে যান। উনি দেখলেন কোনো ধরনের বাতাসের ধাক্কা ছাড়াই হঠাৎ করে একদম হুজুরের ওই রুমের দরজা খুলে গেল, আবার দরজা বন্ধও হয়ে গেল ধাম করে শব্দ করে। এরপর তো হুজুর কারোর সাথে কথা বলছেন এতটুকু বোঝা যাচ্ছে। মূলত ওই সময় হুজুর তার শক্তিশালী 2জন মুখবির জিন, যারা রুকিয়া বিদ্যায়ও পারদর্শী, যার একজনের নাম হলো আব্দুস সালাম আর একজনের নাম আব্দুর রহিম, এই 2জনকে ডেকেছিলেন। তো ওনারা হাজির হলে কিভাবে রুকিয়া শুরু করা যায় এই বিষয়ে পরামর্শ চাইলেন। তখন আব্দুস সালাম জানালেন যে হুজুর এই বাড়িতে আসার আগে বেশ কিছু তথ্য নাকি আব্দুস সালাম নিয়ে রেখেছিলেন। উনি জানান যে এই যে গরম বাতাসটা বের হয়ে গেছে, এটা একটা খুবই নিকৃষ্ট নিচু শ্রেণীর পিশাচ।
এই এতটা নাপাক এবং নোংরা, এর কাছ দিয়ে গেলেও নাকি এনারা নাপাক হয়ে যাবে, এই যে ভালো জিনেরা, এই এতটা নিম্ন শ্রেণীর। আর ওই জিনেরা এটাও বলে দিলেন যে এই পরিবারে এই যে ঘটনাগুলো ঘটছে এর জন্য দায়ী এই মেয়ের স্বামীর বড় ভাই আর তার ভাবি। এরা দুজনে মিলে এই কাজটি করেছে। কিভাবে করেছে? তারা সীমান্তবর্তী এলাকার এক হিন্দু তান্ত্রিকের সঙ্গে হাত মিলায়, তান্ত্রিককে অনেক টাকা সম্পদের লোভ দেখায়। তান্ত্রিক প্রথমে নাকি শুধু বাচ্চার মাকে কিছু করতে চেয়েছিল, শিশুটিকে কিছু করতে চায়নি। পরবর্তীতে তান্ত্রিককে বোঝায় যে এই যে ছেলে সন্তান, এও তো অনেক সম্পত্তির মালিক হয়ে যাবে, এই ছেলে সন্তানটাই মানে মেইন শত্রু, এটাকেও মারতে হবে। এক পর্যায়ে লোভে পড়ে তান্ত্রিকও রাজি হয়ে যায়। তান্ত্রিকের বেশ কিছু শর্ত ছিল। প্রথম শর্ত, এই কাজটা করাতে হলে এই যে দুইজন যারা আসছেন এনারা তো মুসলিম, ওনাদেরকে পিশাচ পূজারী হতে হবে। একটা পিশাচ তার কাছে আসে, তার পূজারী হতে হবে, টানা 1 সপ্তাহ তাকে পূজা করতে হবে। এর মধ্যে যে কোনো একদিন এই পিশাচ দেখা দেবে, তখন তার কাছে কাজের জন্য প্রার্থনা করতে হবে। সে যদি খুশি হয় তবেই তাদের কাজ হবে। আর এর জন্য উপকরণ হিসাবে খুবই নিকৃষ্ট প্রাণী লাগবে। 2টি শূকর লাগবে, একটা পুরুষ শূকর, একটা মহিলা শূকর, আর একটা 3 থেকে 4 সপ্তাহ বয়সের একটা বাচ্চা শূকর। এই 3টা শূকর লাগবে। তো এই শূকরগুলো কোথায় পাবে? দেখা যায় যে ওই বিভিন্ন ধরনের লোকজন থাকে না, যারা শূকর চড়িয়ে বেড়ায়, এদের কাছ থেকে এটা সংগ্রহ করা যাবে। তো সেই তথ্যও পেয়ে গেলেন কোথা থেকে এটা নিতে হবে। তাদের কাছ থেকে বেশ চড়া দামে এই শূকরগুলো কিনে আনা হলো। এরপর কাজ শুরু হলো। আব্দুস সালাম জিন আরও বলেন, এই কাজে পুরুষ এবং মহিলা দুটো শূকরের যেই মেইন ব্যবহারটা ছিল, এর একটা কারণও ছিল। কারণ ওই পিশাচটার প্রিয় খাবার হচ্ছে বাচ্চা শূকরের হৃৎপিণ্ড, আর মা শূকরের মাথার মগজ, আর ওই মা শূকরের তাজা দুধ, যা পিশাচটি ভোগ হিসাবে চেয়েছিল। আর পুরুষ শূকরটাকে এমনি খেয়ে ফেলবে। অমাবস্যা রাতে ওই তান্ত্রিক আপুর ভাসুরের হাতে এই শূকরগুলোর বলি দেয়, আর ভোগ হিসাবে ওই পিশাচটা তো এই খাবারগুলো পেয়ে যায়। পিশাচ আনন্দে এই ভোগ গ্রহণ করে আর সে তার কাজে লেগে পড়ে। প্রথমে তেমন কোনো প্রভাব নাকি তৈরি করতে পারছিল না। আর একটা উপায় ছিল, যেহেতু শুরুর দিকে ওভাবে প্রভাব বিস্তার করতে পারছে না, তখন তান্ত্রিক ওই পুরুষ শূকরের মাংস, যেটা সে রেখে দিয়েছিল ফ্রিজে, এই মাংস থেকে কিছু মাংস তাকে দেয়। কারণ ওই যে ওই পিশাচের সব মাংস খেয়েছে বিষয়টা এরকম না, সে কিছু কিছু অংশ নেয়। পুরুষ শূকরের শরীর থেকে কিছু কিছু অংশ খায়, মহিলা শূকরের শরীর থেকে কিছু কিছু অংশ খায়, এইভাবে নেয় আর কি। আর বাকিটা ওই তান্ত্রিক খায় আর কি। তো ওই মাংস দিয়ে এমন একটা খাবার বানিয়ে দেয় যা খেলে কেউ বুঝতেই পারবে এটা আসলে কী খেয়েছে, এটা কি মাংস না অন্য কিছু। আচারের মতো লাগবে, আর একবার খাওয়া শুরু করলে আরও খেতে ইচ্ছে করবে। মূলত এই খাবারটা আপুর যা তাকে এনে খাইয়েছিল আচার বলে। এরপর মূলত সরাসরি তার শরীরের উপর ভয়ঙ্কর প্রভাব পড়তে থাকে। তো এই যে আপুর হাজবেন্ড স্বপ্নের মধ্যে যেই অবয়বটাকে দেখে, যে মানুষের দেহ কিন্তু মাথাটা শূকরের মতো, সেটা মূলত ওই পিশাচ। আর এই যে আপুর বাচ্চার শরীরের অস্বাভাবিক রকমের পরিবর্তন, যে লোমগুলো হচ্ছে, এটা মূলত ওই বাচ্চা শূকরের উপর যেই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তার কারণে। এটার ফলে ওই বাচ্চার উপর প্রভাব পড়ছে। আর ওনারা এটাও বলে দেন যে এর প্রভাব যদি ফজরের আগে সমাধান না করা হয় তাহলে কিন্তু এটা সমাধানের পথ অনেক কঠিন হয়ে যাবে। হুজুর এই সমস্ত কথা শুনে একদম মর্মাহত হয়ে যান। হুজুর বেশ রেগেও যান যে এই কাজ যারা করেছে তাদেরকে উনি দেখে নেবেন। এত বড় দুঃসাহস, এত বড় খারাপ কাজ, একটা মুসলিম পরিবার তারা একটা পিশাচ পূজারী হয়ে গেল হিংসা, লোভ, এগুলোর জন্য। শূকরের মতো নিকৃষ্ট প্রাণীকে পর্যন্ত বলি দিল, তাও নিজের হাতে। এটা কি কারো পক্ষে সম্ভব? উনি খুব অবাক হলেন।
আর এই কারণেই মূলত উনি খুব ক্ষিপ্ত হয়েছিলেন। হুজুর তখন আব্দুস সালাম জিনকে বললেন যে, আব্দুস সালাম, তোমার পরামর্শ কি, বলো। এই আব্দুস সালাম ছিলেন খুবই বুদ্ধিমান এবং শক্তিশালী জিন। তখন আব্দুস সালাম বললেন যে, আসলে আমরা তো সব সমাধানগুলো শরিয়া ভিত্তিক রুকিয়ার মাধ্যমে দিয়ে থাকি। এখন এই কাজটা করার জন্য আমাদের হাতে পর্যাপ্ত সময় খুবই কম, নাই বললেই চলে। আর ওই জিনটাকে ধরে আনতে গেলে আমরাই নাপাক হয়ে যাব, আমরা ওর কাছেই যেতে পারবো না, এমন দুর্গন্ধ ওর চতুর্দিকে। এখন একটা উপায় আছে, এই জাদু কাটানোর জন্য আগের তান্ত্রিকের মতো কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে। ঠিক আগের উপায়ে যেভাবে শূকর বলি দেওয়া হয়েছে, এইভাবে বলি দিয়ে আর একটা শক্তিশালী পিশাচকে দিয়ে বর্তমান পিশাচকে হত্যা করতে হবে। এইভাবে কিছু একটা করা যেতে পারে, তবে এটা ভালো কোনো সমাধান না। কেননা ওই পিশাচকে খুশি করতে গেলে তো তার আবার পূজা করতে হবে, এটা তো সম্ভব না। সুতরাং এটা ভালো কোনো পদ্ধতি না, তবে এটা একটা পদ্ধতি, আমাদেরকে অন্য কোনো পদ্ধতি খুঁজে বের করতে হবে। তখন হুজুর বললেন যে, তোমরা ভাবো, আমিও ভাবি কি করা যায়, আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন একটা উপায় বাতলে দেয়। তো ওনারা, যেই আব্দুস সালাম এবং আব্দুর রহিম জিন ছিলেন, ওনারা পরবর্তীতে আরও কিছু ওই অল্প সময়ের মধ্যেই ওনাদের গোত্রের বা অন্য গোত্রের মুরব্বী কিছু হেকিম জিনেসদের সাথে কথা বলেছিলেন, তো সমাধান আসছিল না। এরপর এই যে আব্দুর রহিম যিনি, উনি দারুণ একটা সমাধান বের করলেন যে, হুজুর একটা উপায় আছে, আমার মনে হয় এই কাজটা করলে অতি দ্রুত সময়ের মধ্যে আমরা একটা সমাধানে যেতে পারি। অন্যান্য পথগুলো তো বেশ জটিল এবং সময় সাপেক্ষ, এত সময় তো আমাদের হাতে নাই, এরা তো মারা যাবে। মূলত সকালবেলা আপনি তাদের মুখোশ খুলে দেবেন যারা এই জঘন্য কাজটি করেছে এই পরিবারের সামনে, এদেরকে দিয়ে স্বীকার করাবেন। আর এদের পরিবারের যে ছেলে, অর্থাৎ এই মেয়ের যে ভাসুর, তার শরীরের উপরে ওই পিশাচ জিনটাকে হাজির করাবেন। হাজির করিয়ে এরপর মূলত অন্য কাজ করতে হবে। ওই জিনটাকে হয় হত্যা করতে হবে, না হলে অন্য কোনো পথে আমাদেরকে যেতে হবে। হতে পারে এর মাধ্যমে কোনো সমাধান, তবে ওই জিনটা তো রাজি হবে না, যেহেতু সে একটা ভোগ গ্রহণ করেছে, সে প্রতিশ্রুতি দিয়েছে। জিনেদের কিছু নিয়ম কানুন থাকে, ওরা ওই নিয়ম কানুনের বাইরে যেতে পারে না, এইটার সাথে সেও আবদ্ধ হয়ে গেছে। সুতরাং সে তো এই কাজটা করবেই। তারপর আপনি হাজির করেন আর জমজমের পানি নিয়ে রাখেন, বেশি করে অন্য পানির সাথে মিশিয়ে রাখেন, প্রতিবার গায়ে ছিটা দেবেন, দেখবেন ও একটা সময় আপনার সাথে পেরে উঠবে না। এই পরামর্শটা ভালো লাগলো, যদিও বা এই পরামর্শটা শুনতে সহজ, করতে সহজ, কাজ হবে কিনা, এদিকে প্রতিটা সেকেন্ডের মূল্য কিন্তু অনেক। এখানে ওনাদেরকে কিন্তু মেরে ফেলবে। যাই হোক, সকালবেলা জিন আব্দুর রহিমের কথা মতো হুজুর কাজ শুরু করে দিলেন। আপুর ভাসুর এবং স্ত্রীকে ডেকে এনে তাদেরকে যখন সব কথা বলা হলো, তারা তো প্রথমে অবাক হয়ে গেছে, এত কথা ওনারা কিভাবে জানলেন। ওনাদের অনেক গোপন ছিল, কাজ ছিল, সেটাও তো হুজুর বলে ফেলেছেন, কারণ হুজুর তো আব্দুস সালামের মাধ্যমে সব কিছু জেনেছেন। এক পর্যায়ে তারা স্বীকার করেন যে হ্যাঁ, কথা সত্য। মূলত এই আপুর মেয়ে হওয়ার পর থেকে তার মনে হিংসার জন্ম নেয়। এরপরও সে কাজ চালিয়ে যায়, বলতে স্বাভাবিক কাজ চালিয়ে যায়, কিন্তু আশেপাশের প্রতিবেশীরা, তার আত্মীয় স্বজনরা অনেক কটু কথা বলতেছে যে, তুই বন্ধা নারী, বাজা নারী, তোর ছেলে পেলে হয় না, এই যে এই ঘরে ছেলে পেলে হচ্ছে, এইরকমভাবে এত বাজে কথা ওনাকে বলছে, যাতে করে ওনার ভেতরের যে হিংসাত্মক মনোভাব, এটা আরো প্রকট হয়ে যায়। একটা পর্যায়ে এসে উনি সিদ্ধান্ত নেন যে উনি কিছু একটা করবেন। তো এটা নিয়েই যখন কথা হচ্ছিল, ওনার স্বামীর সাথে কথা কাটাকাটি হচ্ছে, ওনার স্বামী প্রথম দিকে রাজি হয়নি। পরের দিন সকালবেলা রাগ করে উনি বাপের বাড়িতে চলে যান। এরপরে ওনার স্বামী তাকে আনতে গেছে, একটা পর্যায়ে স্বামী রাজি হয়। এরপর যখন কাজ শুরু হয়েছে ওই তান্ত্রিকের দিয়ে, তান্ত্রিক তো এরকম বলেছে, আরও বেশ কিছু কথা ওনারা জানান। সেটা হচ্ছে, এই তান্ত্রিককে 3 লক্ষ টাকা নগদ এবং 3 ভরি সোনা দেওয়া হয়েছে। কাজ হলে আরও 2 লক্ষ টাকা এবং আরও কিছু উপঢৌকন দেয়া হবে, এই শর্তে মূলত তান্ত্রিক কাজগুলো করেছে। এদিকে বাড়িতে আরও আত্মীয় স্বজনরা উপস্থিত হয়ে গেছে।
সবার সামনে যখন এই দুইজন এই কথা স্বীকার করলো, আত্মীয় স্বজনরা এতটাই ক্ষিপ্ত হয়েছিল যে এরা তো এই পরিবারের কলঙ্ক, আশেপাশে 10 গ্রামে এদের নাম আছে, কি কাজটা করলো। কোনো কোনো আত্মীয় স্বজন তো দা বটে নিয়ে আসছে, এদের এখনই মেরে ফেলবে। যাই হোক, হুজুর বুঝিয়ে তাদেরকে থামান যে দেখেন আগে কাজটা সমাধান করি, এরপর এদের বিষয়ে কি করা যাবে সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন। হুজুর বিশেষ একটা বন্ধনী সৃষ্টি করে দিয়েছিলেন, কারণ এই রুকিয়াটা সন্ধ্যার পর করতে হবে, সারাটা দিন তো পড়ে আছে, সারাটা দিন এই পিশাচটা যেন কাছে আসতে না পারে। সন্ধ্যার পর ওই পিশাচটাকে হাজির করার প্রক্রিয়া শুরু হয়। প্রায় 1 ঘন্টা পর ওই পিশাচটা হাজির হয় হচ্ছে এই আপুর ভাসুরের শরীরের উপরে। যখন নাকি হাজির হয়েছে, আশেপাশে এমন বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, আশেপাশে কিন্তু ওই পরিবারের অনেক মানুষজন ছিল তখন। ওই বিশ্রী দুর্গন্ধে বমি করে নাই এমন লোক খুবই কম, কয়েকজন নাকি বিশ্রী দুর্গন্ধে অজ্ঞান হয়ে গিয়েছিল। শুধু হুজুর উনি স্বাভাবিক ছিলেন। এরপর হুজুর তো প্রশ্ন করছে যে এসব বন্ধ কর, চলে যা। ওই জিন শুধু একটাই কথা বলে, আমি ভোগ খেয়েছি, কথা দিয়েছি, জান না নিয়ে তো যাব না, তুই কি করবি কর। এই কথা শোনার পর হুজুর বুঝতে পারলেন যে আসলে তার কাছ থেকে এই কথাটাই আশা করেছেন, কারণ সে এই কথাটাই বলবে। হুজুর কিছুটা জমজমের পানি যখন ছিটিয়ে দিয়েছেন ওই পিশাচটার গায়ে, অর্থাৎ আপুর ভাসুরের গায়ে, তখন পরিবেশটা মনে হচ্ছে বেশ ওলটপালট হয়ে গেল। মনে হচ্ছে আশেপাশে সব কিছু ভেঙে চলে যাচ্ছে, এমন একটা অবস্থা। ধুমধাম শব্দ, গাছপালা নড়াচড়া শুরু হয়েছে, অথচ ওই পিশাচটা কিন্তু ওই আপুর ভাসুরের শরীরের মধ্যে রয়েছে। হুজুর 4 থেকে 5 বার পানি ছিটালেন। এরপর ওই জিনটা কিছুটা নরম হয় এবং বলে, দেখ আমি আমার গোত্রের সর্দার, আমি তো এইভাবে ভোগ খেয়ে খালি হাতে যেতে পারবো না, কারো ক্ষতি তো আমাকে করতেই হবে এই পরিবারের। আমি তো এইভাবে গেলে আমার যে গোত্র, আমার গোত্রের যারা আছে তারা তো আমাকে মানবে না, যে সে ব্যর্থ হয়ে চলে আসছে, আমার তো সম্মান চলে যাবে এখান থেকে। সুতরাং আমি তো আমার কাজ করবই, এদের শরীরের কারো একটা অঙ্গ আমি নিয়ে যাবই, এটাই একটা সমাধান হতে পারে। তখন হুজুর বললেন, যেই 3 জনের উপর কালো জাদু করার প্রক্রিয়া শুরু হয়েছে, এই 3 জন, তারপর এই লোকের মা বাবা, অর্থাৎ ওই যে আপুর শ্বশুর শাশুড়ির কথা বলছেন আর কি হুজুর, এই কয়েকজন বাদে এই যে 2 জন আছে, অর্থাৎ এই যে আপুর ভাসুর আর যা, হুজুর বললেন যে এই 2 জনের উপর দিয়ে তোরা যদি কোনো প্রতিশোধ নিতে চাস নিয়ে চলে যা। জিন বললেন যে তথাস্তু, তাই হবে। এরপর জিনটা নাকি চলে যায়, যাওয়ার সময় আবার বিশ্রী রকমের পচা দুর্গন্ধ বের হয়ে যায়, আর যাওয়ার সময় মনে হচ্ছে বাড়ির চতুর্দিকে একটা ঝড় বয়ে গেল। এরপর সব কিছু নর্মাল। আপুর ভাসুর তখন অনুভব করলেন উনি একটি চোখে কিছু দেখতে পাচ্ছেন না, আর ওইখানে বসা অবস্থাতেই ওই ভাসুরের যিনি স্ত্রী, অর্থাৎ আপুর যা, তার একটা হাত বাঁকা হয়ে যায়, আর ইনস্ট্যান্ট তার মুখে এক ধরনের লোম ওঠা শুরু হয় সবার চোখের সামনে, যেমনটা ওই যে আপুর ছেলের শরীরে হয়েছিল ঠিক ওই রকম লোম। এরপর ওনাকে আর ওনার স্বামীকে, অর্থাৎ ওই যে মহিলা যার কথা বলছি, অর্থাৎ আপুর যে যা এবং ভাসুর, এই 2 জনকে ওই বাড়ি থেকে চিরতরে বের করে দেওয়া হয়। ওনারা নাকি লজ্জায় কোথায় যে গেছেন, হয়তো বা ওনারা আছেন তাদের কোনো আত্মীয় স্বজনদের কাছাকাছি আসেন, কিন্তু ওনারা লজ্জায় আর এদিকে আসতে পারেন না। যোগাযোগ হয়তো বা আছে, এই বিষয়ে তারেক ভাই আসলে তেমন কিছু বলেন নাই যে তাদের সাথে কতটুকু যোগাযোগ আছে, কারণ তারেক ভাই তো এই রীতা আপুর ভাই, উনি এই বিষয়ে আসলে কোনো খোঁজ খবর নেননি। তারেক ভাইও কিন্তু ওই রুকিয়ার সময় ছিলেন, ওনাকেও খবর দেওয়া হয়েছিল, শুরুর দিকে কিছুই ওনাকে জানানো হয়নি। উনি ওই ফাইনাল রুকিয়ার সময় উপস্থিত ছিলেন, উনি নিজেও জানিয়েছেন কিভাবে কাজটি হয়েছে, বেশ পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনার পর আমি জানি না আপনাদের মনের মধ্যে কি ধরনের একটা ঝড় বয়ে যাচ্ছে, কিভাবে হিংসার বশবর্তী হয়ে মানুষ মানুষের উপর কালো জাদু করছে। একটা মুসলিম পরিবারের সন্তান, তারা পিশাচ পূজারী হয়ে শূকর বলি দিয়ে তাদের এই হিংসা চরিতার্থ করার জন্য কাজ করছে।
এরকম ঘটনা অহরহ কিন্তু হচ্ছে, আমরা হয়তো বা জানি না, কিন্তু হচ্ছে। হিংসা, হিংসা এমন একটা পাপ যা পুণ্য অর্থাৎ নেকিকেও ধ্বংস করে দেয়। হিংসার ফলে কোনো মানুষের কিভাবে ক্ষতি হয়? হিংসা যখন কেউ করে তখন তার কলবের মধ্যে এক ধরনের ভয়ঙ্কর এনার্জি তৈরি হয়। এই এনার্জিটা যাকে হিংসা করা হয় তার উপর গিয়ে প্রভাব ফেলে। কিন্তু এইগুলো কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা সম্ভব নয়, কারণ এটা রুহের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ আত্মার সাথে সম্পর্কযুক্ত। এই কারণে এই বিষয়গুলো ব্যাখ্যা দেয়া মুশকিল। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে হিংসা যে করে তার আমল ধ্বংস হয়ে যায়। আরও একটা বিষয় কিন্তু চমৎকার হাদিস রয়েছে, যে ব্যক্তি কল্যাণ করে, অন্যের জন্য কল্যাণ করে, সেটা তার দিকেই ফেরত আসে। হিংসা করলে যেমন ওই ব্যক্তির আমল পুরো ছারখার হয়ে যায়, কেউ যদি কারো কল্যাণ কামনা করে ওই কল্যাণটা তার দিকে ফেরত আসে। কোনো একজন ভালো চাকরি পেয়েছে, আলহামদুলিল্লাহ আমার ভাই ভালো চাকরি পেয়েছে, একটা রিজিকের ব্যবস্থা হয়েছে। কেউ ভালো ব্যবসা করছে, আলহামদুলিল্লাহ ভাইয়ের ভালো ব্যবসা হচ্ছে, আল্লাহ তাআলা তার সুন্দর রিজিক দিয়েছেন, আল্লাহ এটা ভালো রাখুন, এটা জারি রাখুন। এই যে দোয়া করা, এটা কামনা করা অন্তর থেকে, শুধু মুখে বলা না, এই জিনিসগুলো তখন ঘুরে আমাদের দিকেই আসে। আল্লাহ এই কল্যাণগুলো তখন আমাদের জন্য ফিক্সড করে দেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আর এই বিষয়গুলো থেকে সতর্ক থাকার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, আরও একটা বিষয় যেটা আমি মাঝে মাঝেই বলি, কিছু কিছু বিষয় গোপন রাখাই ভালো। আমাদের পরিবার, আমাদের পারিবারিক বিষয়গুলো যেমন অন্য কেউ নিয়ে আলোচনা, অন্য কেউ সেটা নিয়ে আলোচনা করুক, গবেষণা করুক, এটা যেমন আমরা পছন্দ করব না। এটা আমাদের ব্যক্তিত্বের জন্য যেরকম ক্ষতি, এটা গায়রতের জন্য সেটা ক্ষতি। ঠিক তেমনি আমরা কিন্তু নিজেরা আমাদের পারিবারিক জিনিসগুলো পাবলিক করব না। পারিবারিক জিনিস, একান্ত যে জিনিসগুলো আমাদের, সেগুলো নিজেদের মধ্যেই রাখতে হবে। পারিবারিক বেশ কিছু ছবি, সন্তানদের সাথে খুনসুটির ছবি, স্ত্রীর সাথে খুনসুটির ছবি, ভিডিও, কোথাও বেড়াতে যাবার ভিডিও, খাওয়া দাওয়ার ভিডিও, ছবি, এই জিনিসগুলো পারতপক্ষে আমরা কেউ ফেসবুকে দিব না। এতে করে মারাত্মক ক্ষতি হয়, অনেক ক্ষতি হয়, যেটা আমরা আসলে একদিনে বুঝতে পারি না। আস্তে আস্তে এগুলো একটা মারাত্মক প্রভাব ফেলে। কেউ হিংসা করলে, হয়তো বা পরিবারের কেউ হিংসা করলে কয়েকজন করছে, কিন্তু যখন আমি হাজার হাজার মানুষের জন্য সেটা ছেড়ে দিচ্ছি, তখন আমাদের এটা ছেড়ে দেওয়ার কারণে হাজার হাজার মানুষ দেখছে, তখন কিন্তু এই হিংসা, বদনজরের ফলে যে ক্ষতি, এটার সম্ভাবনা অনেক অনেক গুণ বেশি বেড়ে যায়। এটা আসলে ব্যাখ্যা দিয়ে বলা মুশকিল, এটা ব্যাখ্যা দেওয়া যাবে না। এটা আমাদেরকে বুঝে নিতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো আমাদেরকে নিষেধ করেছেন, যেগুলো সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন, এগুলো আসলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হোক আর না হোক, আমাদেরকে বুঝে নিতে হবে যে উনি যা বলেছেন এটা নিশ্চয়ই আল্লাহ তাআলার তরফ থেকে আদিষ্ট হয়েই বলেছেন। উনি নিজে থেকে কোনো কিছু বলেননি। উনি যা বলেন আল্লাহ তাআলার তরফ থেকে নির্দেশনা পাওয়ার পরই বলেন। নিশ্চয়ই এর ভিতরে এমন কোনো বিষয় রয়েছে যা আমরা বুঝতে পারছি না, সায়েন্টিস্টরা বুঝতে পারছেন না, কিন্তু এর ভিতরেই আমাদের ভালাই রয়েছে। এটা মানার মাধ্যমেই আমাদের ভালাই রয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 188তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটিও বেশ শিক্ষণীয় একটি ঘটনা। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ বিজয় আহমেদ ভাই। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার সদর উপজেলার হাটস হরিপুর ইউনিয়নে। তো চলুন শুরু করি আমাদের 188তম এপিসোডের পঞ্চম ঘটনা। এই ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে, অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল এই ঘটনা নিয়ে। এই ঘটনাটির আংশিক সাক্ষী বিজয় আহমেদ ভাই নিজেও। ঘটনাটি একদম রিসেন্ট ঘটেছে বলতে হবে, কিন্তু সঙ্গত কারণে এক্স্যাক্ট গ্রামের নাম এবং এই ঘটনার সাথে সম্পর্কযুক্ত যে ব্যক্তিবর্গ রয়েছেন তাদের ছদ্মনাম আমরা ব্যবহার করব।
গ্রামের নাম আমরা বলতে পারছি না, যদি বলি এটা নিয়ে আরও সমস্যার সৃষ্টি হবে, এলাকা ভিত্তিক কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। আর ছদ্মনামই আমরা ব্যবহার করব যে ব্যক্তিবর্গ রয়েছেন, এটা বিভিন্ন পরিস্থিতির আলোকেই আমরা করতে বাধ্য হচ্ছি। তো চলুন শুরু করি। এই যে কুষ্টিয়া জেলা, এই কুষ্টিয়া জেলার বড় একটা অংশ জুড়ে কিন্তু গড়াই নদীর সংযোগ রয়েছে। যেই গ্রামে ঘটনাটি ঘটেছিল, এই গ্রামটিও কিন্তু সদর উপজেলার কোনো একটা ইউনিয়নের গ্রাম। যেই গ্রামে ঘটেছিল সেই গ্রামে একটা পরিবার, এই পরিবারের কর্তার নাম মোহাম্মদ বনিয়ামিন, ওনার এক ছেলে এক মেয়ে, সুখের সংসার। মেয়ের বয়স 18 কি 20 বছর, বিয়ের কথাবার্তা চলছে। একদম সহজ সরল শান্ত প্রকৃতির একটা মেয়ে, কারো সাথে উঁচু গলায় কথা বলেছে কখনো এমনটা আসলে শোনা যায়নি। হঠাৎ করেই দেখা গেল যে এই মেয়েটা আগের থেকে দিন দিন শুকিয়ে যাচ্ছে এবং উচ্ছৃঙ্খল আচরণ করছে। যে মেয়েটা কারোর সাথে উঁচু গলায় কথা বলতো না, সেই মেয়েটা গালিগালাজ শুরু করেছে। এটা কিন্তু অল্প কয়েকদিনের ব্যবধানে শুরু হয়েছে। কয়েকদিন এরকম আচরণ মানুষ তো দেখছে, তারা তো অবাক। সুমি তো এরকম করে না, তার মেয়ের নামটা সুমি ছিল। হঠাৎ করেই সুমি রক্ত বমি শুরু করে। এদিকে শুরুর দিকে এই ধরনের আচরণের কারণে উনি অবশ্য কোনো ডাক্তার দেখান নাই, কোনো কবিরাজ দেখান নাই, কিন্তু রক্তবমি যখন শুরু করতে থাকে তখন কুষ্টিয়া সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর কুষ্টিয়ায় যে সমস্ত নামকরা ক্লিনিক রয়েছে সেখানেও নিয়ে যাওয়া হয়, অনেক টেস্ট করা হয়। ডাক্তার কিছুই ধরতে পারেন না যে আসলে কি হয়েছিল। এভাবে বেশ কিছুদিন বলতে মাসখানেকও যায় নাই, এরকম একটা সময়ের মধ্যে ডাক্তার একটা সমস্যা ধরতে পারেন। সেটা হচ্ছে এই মেয়েটার যে কোষের সেল রয়েছে এইগুলো আসলে পানি ধারণ করে রাখতে পারছে না, ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। আর এই কারণে তার শরীরটাও দিন দিন শুকিয়ে যাচ্ছে। কিন্তু কেন এই সমস্যা হয়েছে, কোন রোগের কারণে হয়েছে, এটা ডাক্তাররা ধরতে পারছে না। তার শরীর থেকে মনে হচ্ছে সব পানি কেউ শুষে নিয়ে যাচ্ছে। শুধু তাই না, তার যে অঙ্গ প্রত্যঙ্গ এটাও শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে ছোট হয়ে যাচ্ছে। এটা তো আসলে হবার কথা না। ডাক্তাররাও অবাক যে এরকম সমস্যা কেন হচ্ছে। যখন মেয়েটার মা বাবা এই ঘটনা জানতে পারলেন, তারা তো কান্নাকাটি করছে। হ্যাঁ, তাদের সংসারে ওই রকম অভাব অনটন নাই, কিন্তু এই ব্যাধির যে চিকিৎসা করাবেন, যে ব্যাধিটাই জানা যাচ্ছে না আসলে কি, এই চিকিৎসা ব্যয় তো মেটানো ওনাদের পক্ষে সম্ভব না। সুখের সংসারে ভয়ঙ্কর কালো মেঘ জমে যায়। তারা বুঝতেই পারল না অল্প কয়েকদিনের মধ্যে কিসের থেকে কি হয়ে গেল। ডাক্তার রোগ ধরতে পারে না। এভাবে 1 মাসের মাথায়, 1 মাসও হয়নি পুরোপুরি, মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মেয়েটাও জানতে পারল না সে কোন রোগে মারা গেল। কি নিষ্ঠুর। এরপর কেটে যায় প্রায় 6 মাস। এই বনিয়ামিন চাচার বাড়ির পাশে তার মেয়ের বয়সী 2টো মেয়ে ছিল। একজনের নাম নীলিমা আর একজনের নাম সাদিয়া। এই নীলিমা ছিল এই বনিয়ামিন চাচার আত্মীয়, তার চাচাতো বোনের ছেলের বউ। আর সাদিয়া ছিল চাচাতো ভাইয়ের বউ। দুজনের বয়সই কম ছিল আর কি। তো যাই হোক, এরা তো নিজেদের মধ্যে আত্মীয়। 6 মাস পার হওয়ার পর এই দুইজনের সাথে সেম সমস্যা দেখা দিল, ঠিক সুমির মতোই সমস্যা। এরাও চিৎকার চেঁচামেচি, উচ্ছৃঙ্খল আচরণ, রক্তবমি হচ্ছে, শুকিয়ে যাচ্ছে। ডাক্তাররাও কোনো রোগ খুঁজে পায় না। ডাক্তাররা এতটুকু ধরতে পেরেছিলেন যে তাদের শরীর ভেতর থেকে পানি শূন্য হয়ে যাচ্ছে, এছাড়া আর কিছুই ধরতে পারছিলেন না। এরাও কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে দিনকে দিন, কারণ সুমিও বাঁচতে পারেনি এই সমস্যার কারণে। এলাকাবাসী, আত্মীয় স্বজন সবাই চিন্তা করে যে সুমির সাথে এরকম হলো, এরপরে এই দুইজনের সাথে হলো, ঘটনা কি,
এর কারণ কি? এরপর সাদিয়ার মা ঠিক করেন যে ডাক্তার দিয়ে হবে না, আমরা ভালো একজন কবিরাজের কাছে নিয়ে যাই। সাদিয়াকে কবিরাজের কাছে নিয়ে গেলে হয়তোবা সে কিছু বলতে পারবে। তো সাদিয়ার পরিবার সাদিয়াকে একজন ভালো কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর কবিরাজ তো সাদিয়াকে দেখে চমকে ওঠে। কবিরাজ বলে, হায় আল্লাহ, এ কি অবস্থা, এই মেয়েকে তো মরণ বান মারা হয়েছে। এই কথা শুনে সাদিয়ার বাবা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে, সাদিয়ার মাও কান্নাকাটি করতে থাকে। তখন সাদিয়ার মা বাবা কবিরাজকে অনুরোধ করে যে আপনি কোনো একটা ব্যবস্থা করেন। তখন কবিরাজ বলে যে এটা এমন এক জটিল বিষয় হয়ে গেছে, আমি এই বিদ্যা যদি প্রয়োগ করি লাভ হবে না, বরং সময় নষ্ট হবে। হয়তো আমি 7 দিনের একটা চিকিৎসা দেব, 14 দিনের চিকিৎসা দেবো বা 21 দিনের চিকিৎসা দিব, এতে করে সময় নষ্ট হবে, কোনো লাভ হবে না। এর থেকে ভালো যে আমার থেকে ভালো কাজ জানেন এমন কোনো হুজুর যদি দেখাতে পারেন সেটাই ভালো হয়। আপনারা চলে যান, দ্রুত হুজুরের সন্ধান করেন। ওনারা তো দ্রুত হুজুরের সন্ধান করতে থাকেন। এরপর ভালো একজন হুজুরের সন্ধান পান। হুজুরের এই বিষয়ে নাকি বেশ দক্ষতা ছিল। উনি কালো জাদু, বান, এই জিনিসগুলো আল্লাহর রহমতে শরীয়তসম্মত চিকিৎসা করে কাটাতে পারতেন। তো সেই হুজুরের কাছে নিয়ে যাওয়া হলে হুজুর জাস্ট 10টা মিনিট সময় নিয়েছিলেন যে আসলে ঘটনাটা কি। 10 মিনিট পর হুজুর যেটা বললেন এটা শোনার পর এই সাদিয়ার মা বাবার তো মাথায় আকাশ ভেঙে পড়ে। হুজুর জানান এই যে 6 মাস আগে মারা যাওয়া যে সুমি, তারপর সাদিয়া, নীলিমা, এদের 3 জনেরই হচ্ছে তুলা রাশি। আর এই 3 জনকেই এক ভয়ঙ্কর মরণ বান মারা হয়েছে। আগে সুমি মারা গেছে, মাঝখানে একটা গ্যাপ দেওয়া হয়েছে যাতে করে সন্দেহ না হয়। এরপর এই 2 জনকে একসাথে কালো জাদু করা হয়েছে। আর এই কাজটা করেছে হচ্ছে এই নীলিমার শাশুড়ি। নীলিমার শাশুড়ি এই কাজটি করেছে, কারণ নীলিমার শাশুড়ির যে মেয়ে তার সন্তানাদি হয় না। তার সন্তানাদি হওয়ার জন্য কোনো এক কবিরাজ বলেছে, তান্ত্রিক কবিরাজ আর কি, যে 3টা তুলা রাশির মেয়েকে বান মেরে মেরে ফেলতে হবে। এটাকে একটা পিশাচ বলি হিসাবে নেবে। এরপর সে সন্তান হওয়ার জন্য একটা কাজ করে দেবে, তারপর নাকি তার সন্তান হবে। নিজের মেয়ের সন্তান হবার জন্য 3টা নিরীহ নিরপরাধ মেয়েকে মরণ বান মারিয়েছে ওই তান্ত্রিককে দিয়ে। তার মেয়ে অর্থাৎ যিনি মেরেছেন এই নীলিমার শাশুড়ি, এই নীলিমার ননদের সন্তানাদি না হওয়ার কারণে শ্বশুরবাড়িতে অনেক কটু কথা শুনতে হয়। এই কারণেই নাকি এভাবে এই ধরনের নিকৃষ্ট টাইপের কাজের আশ্রয় তারা নিয়েছে। যদিও বা এই যে নীলিমার শাশুড়ি, তার যে মেয়ে অর্থাৎ নীলিমার ননদ, সে এই বিষয়গুলো অত ডিটেলসে জানতো না। সে জানতো তার মা একটা তদবির করাচ্ছে, কাজ করছে, কিন্তু এরকম জঘন্য কাজ করাচ্ছে এটাও সে ওইভাবে অবগত ছিল না। তবে তার সম্মতি ছিল, সে হয়তো জানতো না ভেতর দিয়ে কি হচ্ছে, তার সম্মতি ছিল। এখন এই বিষয়টা যখন জানা গেল, এখন সমাধানটা কি? তখন ওই হুজুর বললেন যে এই 3 জনের ব্যবহৃত বিভিন্ন জিনিস সংগ্রহ করা হয়েছে। এদের চুল, নখ সংগ্রহ করা হয়েছে। যেহেতু এরা আসলে দূরের কেউ না, আত্মীয় স্বজনদের মধ্যেই, এটা সংগ্রহ করা খুব বেশি কঠিন কাজ ছিল না। এরপর মূলত কোনো এক অমাবস্যার রাতে বান মারা হয়েছে। তবে এটা পর্যায়ক্রমে করা হয়েছে। প্রথমে মারা যাবে সুমি, এর 6 মাস পর থেকে এই 2 জনের সাথে সমস্যা শুরু হবে। এই 2 জনের সাথে যখন সমস্যা শুরু হবে তখন এরাও মারা যাবে। মাঝখানে 6 মাসের গ্যাপ, মানুষ অনেক কিছু ভুলে যাবে। তো হুজুর জানান যে এই জিনিসগুলো সংগ্রহ করা হয়েছে এটা প্রত্যেকের বাড়িতেই আছে। আর একটা জিনিস একটা বট গাছের নিচে পুঁতে রাখা হয়েছে, দ্রুত সেগুলো উদ্ধার করতে হবে, সময় নাই। হুজুর বলেছেন যে সামনে অমাবস্যা আসতে মাত্র কয়েকদিন বাকি। এই অমাবস্যাতেই মূলত এই 2 জন মারা যাবে। তাদেরকে আসলে হত্যা করা হবে, কোনো একটা ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর জিন এসে তাদেরকে হত্যা করে যাবে, যেভাবে সুমিকেও করেছিল। সত্যি
প্রথমে নীলিমা তারপর সাদিয়া এদের বাসায় তল্লাশি চালিয়ে তাদের ঘরের ভেতর থেকে লাল কাপড়ে পেঁচানো একটা পুঁটলি উদ্ধার করা হয়। এর ভিতরে যেই জিনিসগুলো ছিল এগুলো ম্যাক্সিমামই নষ্ট হয়ে গিয়েছিল, তবে ব্যবহৃত কিছু জামা কাপড়ের টুকরো ছিল, মাথার চুল ছিল, শুকনো রক্ত, এই রক্তগুলো নাকি পাঠা বলি দেওয়ার রক্ত, শ্মশানের ছাই, গরুর 3টি চোখ, এগুলো যদিও নষ্ট হয়ে গেছে তবে হুজুর বলেছিলেন যে এর ভিতরে এই উপকরণগুলো রয়েছে। তো সবার বাসা থেকে এটা উদ্ধার করা হয়, যদিও বা সুমি মারা গিয়েছিল তারপরও তার বাসা থেকে উদ্ধার করা হয়েছিল এগুলো। এরপর বটগাছের নিচ থেকে অন্য উপকরণগুলো উদ্ধার করা হয়, এগুলো নষ্ট করা হয়। এরপর হুজুর আরও একটা কাজ করেন, উনি একটা বিশেষ রুম চান, ওই রুমের মধ্যে উনি বসবেন। উনি যখন ওই রুমের মধ্যে বসেন তখন কিন্তু বলে দিয়েছিলেন আগেই যে সবাই ঘরের মধ্যে থাকেন, পবিত্র কোরআন তেলাওয়াত করতে থাকবেন, মনে হয় বাইরে ঝড় তুফান হচ্ছে, আসলে ওগুলো কিছুই না, কিন্তু আপনারা বাইরে বের হবেন না, বাইরে বের হলে বিপদ, যেই বের হবে সে একটা ক্ষতির মধ্যে পড়ে যাবে, এই জন্য কেউ বের হবেন না, যখন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে এরপরে বের হবেন। সেটাই করা হয়। উনি আসলে ওখানে বসে কি করেছিলেন এটা জানা যায় না, তবে এরপর উনি যেটা করেন সেটা হচ্ছে কিছু পানি, কিছু তেল, এগুলো উনি পরে দিয়েছিলেন নীলিমা এবং সাদিয়ার জন্য। তারা এগুলো ব্যবহার করেন, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যান। এখানে একটা কথা বলে রাখা ভালো, এই যে নীলিমার শাশুড়ি, উনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে ঘটনা কি ঘটতে যাচ্ছে, উনি পালিয়েছিলেন। এটা যখন আরও ব্যাপকভাবে জানাজানি হয়ে যায় তখন এলাকাবাসী নীলিমার যেই পরিবার আছে আর কি, এই যে শ্বশুর শাশুড়ি বা এরা আছে, এদের সবাইকে গ্রাম থেকে বিতাড়িত করে। এটাই ছিল ঘটনা। নীলিমা সাদিয়া এখন ভালো আছে, তবে আফসোস সুমির জন্য, কি কষ্ট পেয়ে মেয়েটা মারা গেল, কত জঘন্যভাবে তাকে হত্যা করা হলো, মেয়েটা জানলই না তার অপরাধ কি। কিয়ামতের আগে এই ধরনের মৃত্যু অনেক বেড়ে যাবে, যে হত্যা করছে সেও বলতে পারবে না যাকে হত্যা করছে তার অপরাধ কি, আর যিনি হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন উনিও জানেন না ওনার অপরাধ কি, কোন অপরাধে তাকে হত্যা করা হচ্ছে। কিয়ামতের আগে এই ধরনের মৃত্যুগুলো অনেক বেড়ে যাবে। প্রিয় লিসেনার্স, এই যে এই ধরনের ঘটনা, সন্তান হয় না এর জন্য কালো জাদুর আশ্রয় না, আমরা কিন্তু এরকম অনেক দেখি আশেপাশে, অনেকেই সন্তান হওয়ার জন্য, ছেলে সন্তান হওয়ার জন্য কত ধরনের তদবির করছেন। এগুলো আল্লাহর দান, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা যাকে যেটা দেবেন সেটাতেই সন্তুষ্ট থাকতে হবে। হ্যাঁ, চিকিৎসা করানো যেতে পারে শরিয়া সম্মতভাবে, তারপর মেডিকেল ট্রিটমেন্ট তো রয়েছে, এরপরও আল্লাহ না দিলে সবর করতে হবে। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে কোনো একটা ভালাই রেখেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 188তম আয়োজনের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 188তম আয়োজনের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে অনেকেই আফনান দ্য হরর ওয়ার্ল্ড সম্পর্কে জানতে পারে, তারাও আমাদেরকে ঘটনা পাঠাতে উৎসাহিত হতে পারে। চলুন শুরু করি আজকের থার্সডে নাইটের 188তম আয়োজনের শেষ ঘটনা। এখন যে ঘটনাটি শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মনির হোসেন মেহেদি। ওনার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার একটি গ্রামে।
উনি ঢাকার নামকরা একটি ই কমার্সে কিউসি ডিপার্টমেন্টে কাজ করছেন। সময় খুবই কম পান। উনি জানিয়েছেন এই ঘটনাটি লিখতে ওনার 7 দিন সময় লেগেছে। ঘটনাটির নির্দিষ্ট কোনো সময় তারিখ বলা যাচ্ছে না। ঘটনাটি উনি ওনার নানার মুখ থেকে শুনেছেন, আর ওনার নানা আবার তার নানার মুখ থেকে শুনেছেন অনেক দিন আগে, কমপক্ষে 150 বছর তো হবেই। ওই সময় নেত্রকোনার যেই চতুর্দিকের পরিবেশ ছিল, সীমান্তবর্তী এলাকা, তো তখন তো বন জঙ্গল এগুলোতে বেশি পরিপূর্ণ ছিল। কিছু কাঁচা ঘর ছিল, পাকা ঘর আসলে ওভাবে দেখাই যেত না। মানুষজন পানির জন্য পুকুরের উপরই নির্ভর করত। ওই সময়ের প্রেক্ষাপটে ওই এলাকাগুলোতে, এমনিতেই তো নির্জন এলাকা, আর এখন থেকে প্রায় 150 বছর আগের পরিবেশ পরিস্থিতি একবার চিন্তা করুন। সূর্য ডোবার পরপরই নাকি গ্রামের বাতাসটাই বদলে যেত। বাতাস কেমন যেন ভারী হয়ে আসতো। দূরের জঙ্গল থেকে ভেসে আসতো এমন কিছু আওয়াজ যা কোনো পশুর না, আবার মানুষেরও না। গ্রামের বয়োজ্যেষ্ঠরা নাকি বলতো, গ্রামে রাত নামলে আল্লাহর নাম ছাড়া অন্য কাউকে ডাকাডাকি করতে হয় না। অন্য কাউকে ডাকাডাকি বলতে দেখা গেল এমন একজন ব্যক্তিকে ডাকলো, তার রূপ ধরে কোনো একটা পিশাচ বা জিন এসে হাজির হয়েছে, তখন বিপদ। এই কারণে আর কি তারা এরকম কথা বলতেন। তো ঘটনাটা শুরু যেভাবে হলো সেটা হচ্ছে, এমনিতে কিন্তু শুরুর দিকে খুব একটা সমস্যা ছিল না, এমনি টুকিটাকি জিন ভূত রিলেটেড বিষয় তো সবখানেই আছে। কিন্তু ভয়ঙ্কর ঘটনার সূত্রপাতটা যেভাবে হলো সেটা হচ্ছে, ওই গ্রামের একটা রাখাল ছেলে, তার বয়সের সময় 13-14 বছর ছিল আর কি, যতটুকু জানা যায় তার নাম ছিল মতলব মিয়া। গ্রামের দক্ষিণ দিকে ছিল, ওর একটা গরু ছিল। ওই গরুর গলায় যে দড়ি, এই ছেলেটা শখ করে এই দড়ির 1 ফুট দূরত্বে ঝুনঝুনি বেঁধেছিল। মানে পুরো দড়ি জুড়েই, গরুর গলায় তো ঝুনঝুনি ছিলই, ওই পুরো দড়ি জুড়েই সে শখ করে ঝুনঝুনি বেঁধেছিল। এইরকম দড়ি কিন্তু অন্য কোনো গরুর গলায় ছিল না, আর এরকম দড়ি আসলে নর্মালি কেউ বানায়ও না। যদি কেউ শখ করে ওই ঝুনঝুনি বাঁধে 1 ফুট দূরে, এত লম্বা দড়ি 1 ফুট দূরে ঝুনঝুনি কে আর বাঁধবে, কার এত প্রয়োজন আছে? কিন্তু এই ছেলেটা এটা বেঁধেছিল। ওর একটা বেশ বড় ষাঁড় গরু ছিল, এটা নিয়ে এ প্রতিদিন মাঠে যেত। একদিন সে গিয়েছে, কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও সে বাড়িতে আর ফেরত আসে না। ওই রাত্রে কিছু জায়গায় খোঁজাখুঁজি হয়েছে। রাত্রেবেলা তো কেউ আসলে নর্মালি ওই সময় কেউ ওইভাবে বের হতো না। সকালবেলা যখন বের হয়েছে, তখন ওই দড়িটা পাওয়া যায় কাছাকাছি থাকা একটা পুকুরের পাশে, যে পুকুরটা অনেকেই ব্যবহার করত। পুকুরের পাশে এই দড়িটা পাওয়া যায়, যে এই দড়িতে ঝুনঝুনি লাগানো আছে। আর এই দড়ি তো কার হতে পারে এটা তো সবাই জানে। গরুটা কিন্তু নাই, তবে গরুর পায়ের ছাপ একটা জায়গায় এসে মনে হয়েছে শেষ হয়ে গেছে। এরপরে এই জায়গায় একটা ভয়ঙ্কর টাইপের পায়ের ছাপ। এটা যে আসলে কোন ধরনের প্রাণীর পায়ের ছাপ, না মানুষ না কোনো প্রাণী, এটা বোঝা যাচ্ছে না। সাইজে বেশ বড়, আর কাছাকাছি থাকা একটা শিমুল গাছে নখের আঁচড় রয়েছে। এটা দেখেই মানুষ বুঝতে পারে কিছু একটা খারাপ অবশ্যই হয়েছে। এদিকে ওই মতলব মিয়াকে খোঁজা হচ্ছে, তাকে পাওয়া যায় না। 2 দিনের মাথায় মতলব মিয়ার সন্ধান পাওয়া যায় জঙ্গলের পাশে। তার দেহে আঘাতের কোনো চিহ্নই নাই। শরীর ছিল অস্বাভাবিক রকমের শুকনো, মানে মমি হয়ে গেছে এরকম আর কি। হাড়ের সাথে চামড়া লেপ্টে আছে, এতটা শুকিয়ে গেছে, ভেতরে কিছুই নাই, রক্ত তো নাই। গ্রামের একজন বৃদ্ধ, উনি বলে ওঠে, ওর শরীর থেকে সব খেয়ে নিছে রে। এটা বলার পর সবাই বুঝতে পারে যে ভয়ঙ্কর এক রক্ত চোষা পিশাচের খপ্পরে পড়েছিল। এই ঘটনার পর থেকে নাকি রাতের বেলা গরু ছাগল মাঝে মাঝে চিৎকার করে উঠত। অনেক সময় এমন অবস্থা হতো যে গোয়াল ঘরের দরজা ভেঙে বাইরে বেরিয়ে গেছে। তবে যেগুলো বাইরে বেরিয়ে যেত, এগুলোর মৃতদেহ পাওয়া যেত। এদের শরীরে সব কিছু অক্ষত থাকতো, কিন্তু শরীরে কোনো রক্তই থাকতো না, একদম শুকিয়ে যেত। এমনও কখনো কখনো হয়েছে যে বাড়িতে যে রান্নাঘর রয়েছে, রান্নাঘর তো ঘরের বাইরেই দেখা যায় আর কি, গ্রামে দেখা যায়, এখনও তো অনেক বাড়িতে এরকম দেখা যায়। রাতের বেলা হাঁড়ি পাতিলকে এজন্য ছুঁড়ে ছুঁড়ে মারছে। আবার দেখা যায় যে ঘরের দরজার বাইরে নখের আঁচড় রয়েছে, মনে হচ্ছে কোনো হিংস্র প্রাণী
দরজায় নখের আঁচড় দিয়ে রেখেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল ভয়ঙ্কর ডাক। অনেকেই নাকি ডাক শুনেছে, পরিচিত কণ্ঠে বাড়ি থেকে কেউ ডাক দিত, দরজা খুললে কাউকে দেখা যেত না, এমন কিন্তু অনেক হয়েছে। তো এর মধ্যে অদ্ভুত ধরনের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, যার মাধ্যম দিয়ে মানুষের মৃত্যুর একটা আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মতলব মিয়ার মৃত্যু ছিল অনানুষ্ঠানিক যাত্রা, কেননা সবাই মনে করেছিল এরকম জিনভূতের খপ্পরে তো অনেকেই মারা যায়। একটা পুরো পরিবারের সাথে ঘটনাটি ঘটে। এই পরিবারের কর্তার নাম যতটুকু জানা যায় হাজী করিমউদ্দিনের বাড়ি। ওই সময়ে এই হাজী করিমউদ্দিন উনি হজ করে আসছিলেন, এই এত বছর আগে ওই সময় যেরকম প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপটে হজ করে আসছিলেন আর কি। তো সকাল হয়ে যায়, তার বাড়িতে, গৃহস্থ বাড়ি তো অনেক কাজের লোকজন তো আসে, তো তারা এসে জড়ো হয়েছে, বাড়ির দরজা কেউ খোলে না। এদিকে তারা ডাকাডাকি করছে, দরজা কেউ খোলে না। একটা সময় আরও লোকজন আশপাশ থেকে এসে জড়ো হয়, দরজা খোলে না কেন। সবার উপস্থিতিতে দরজা যখন ভাঙা হয় তখন দেখা গেল একটা ভয়ঙ্কর দৃশ্য। ওই বাড়িতে তো বেশ কয়েকটা ঘর ছিল, সব ঘরের লোকজন এক ঘরে এসে একটা বিছানার উপরে বসে রয়েছে। সবাই কিন্তু বসে আছে চোখ খোলা, সবার ঠোঁটে এক ধরনের হাসি। এই দৃশ্য দেখে তো গ্রামের কেউ কেউ জ্ঞান হারিয়ে পড়ে, সবাই এরকম হাসছে। কেউ কাছে গিয়ে যখন টাচ করেছে তখন বডিটা আস্তে করে নিচে পড়ে গেছে। বোঝা যাচ্ছে এরা সবাই মৃত। কিন্তু কি হয়েছিল, তারা যে ভয় পেয়ে মারা গেছে এমনটা কিন্তু মনে হচ্ছে না। তাদের মুখে এক ধরনের হাসি, তারা কোনো ভয় পায় নাই, চেহারার মধ্যে কোনো আতঙ্কের ছাপই নাই। এই রহস্যটা কি? এই ঘটনার পর পুরো গ্রামে ভয়ঙ্কর এক আতঙ্ক ছড়িয়ে পড়ে যে এটা তো স্বাভাবিক কোনো পিশাচের কাজ না। মানুষ ভয় পেলে তার চোখে মুখে আতঙ্ক থাকবে, কিন্তু এখানে তো কোনো আতঙ্ক নেই। এদিকে মাগরিবের পরপরই কেউ আর বাড়ি থেকে বাইরে বের হয় না, এশার নামাজেও লোকজন যায় না। যিনি ইমাম সাহেব ছিলেন উনি মুয়াজ্জিন, উনি খাদেম, উনি ইমাম। তো উনি মসজিদের পাশেই থাকতেন একটা ঘরে। উনি ওই এশার নামাজে আর কোনো লোকজন পেতেন না, এমনকি মাগরিবের নামাজের সময় লোকজন পেতেন না, এমন একটা অবস্থা। ফজরের সময় লোকজন পাওয়া যেত, ফজর, জোহর, আসর এই 3 ওয়াক্তে লোকজন পাওয়া যেত, বিশেষ করে এই সমস্যা শুরু হওয়ার পরে। উনি একদিন ফজরের সময় নাকি আজান দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। ওই সময় তার মাইক ছিল না, ইলেকট্রিসিটিও ছিল না। উনি যখন আজান দেওয়ার জন্য দাঁড়িয়েছেন তখন নাকি ভয়ঙ্কর একটা কণ্ঠে বলে ওঠে, আজান দিস না, খবরদার আজান দিবি না, এই গ্রাম আমার, তোরা সবাই চলে যাবি। এইটা যখন উনি শুনেছেন উনি তো আতঙ্কিত হয়ে যান। উনি তখন কি করেছেন, মসজিদের ভেতরে গিয়ে আজান দিয়েছেন, বাইরে আজান দেওয়ার ব্যবস্থা ছিল আর কি। তো উনি পরবর্তীতে এই বিষয়টা সকলের সাথে খুলে বলেন। সকাল যখন হয়েছে লোকজন আসে, বলে যে তাকে এরকমভাবে হুমকি দিয়েছে আজান যেন না দেয়া হয়। ওই দিন তো ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিবও গেল, এশার আজানের শব্দ কেউ শোনেনি। যেহেতু লোকজন বাড়ি থেকে বের হয়নি, ফজরের সময় যখন লোকজন গিয়েছে তখন ইমাম সাহেবের খোঁজ আর কেউ পায় না। প্রায় 2-3 দিন পর গ্রামের কাঁচা রাস্তার এক পাশে দেখা গেল যে ইমাম সাহেবের ডেড বডি পড়ে আছে। তবে তার অবস্থাও সেই মতলব মিয়ার মতোই, তবে মুখে এক ধরনের হাসি রয়েছে। শরীরটা শুকিয়ে গিয়েছিল, তবে মতলব মিয়ার মতো এত শুকিয়ে যায় নাই। মতলব মিয়ার মুখে কিন্তু হাসি ছিল না। তো এই ইমাম সাহেবের লাশের মুখে একটু হাসি ছিল, তবে উনিও শুকিয়ে গিয়েছেন, তবে খুব বেশি না। এভাবে তো আর চলতে দেওয়া যায় না, কারণ গ্রামবাসী যে কী করবেন এটা তো ওনারা বুঝতে পারছেন না। এর মধ্যে একটা আশার আলো দেখা গেল। একজন ব্যক্তি, অচেনা একজন ব্যক্তি, উনি গ্রামে আসেন। মুখে দীর্ঘ সাদা দাড়ি, বেশ অভিজ্ঞ বলে মনে হচ্ছে, সাদা জোব্বা পরা, হাতে পুরনো একটা ডাল, মনে হচ্ছে অনেক পুরনো কোনো একটা গাছের ডাল হবে। তো তাকে দেখে বেশ দরবেশ গোষ্ঠীর লোক মনে হচ্ছিল আর কি। তো উনি আসেন, আসার পর লোকজনকে বলেন, এই গ্রামে নিশ্চয়ই অস্বাভাবিকভাবে মানুষ মারা যাচ্ছে, পশু পাখিও মারা গিয়েছে। তখন লোকজন বলে, হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? উনি বললেন যে আমি জানি, আমি জেনেই এখানে এসেছি।
আমাকে জানানো হয়েছে। রাত নামলেই তো এখান থেকে মানুষ হারিয়ে যায়, তাই না? ওনার কথার মধ্যে আসলে কোনো বিস্ময় ছিল না, ওনার কথার মধ্যে বেশ ভাব গাম্ভীর্যতা ছিল, মনে হচ্ছে উনি খুব জ্ঞানী একজন মানুষ। লোকজন জিজ্ঞেস করলো, হুজুর আপনি কে? তখন উনি বললেন, আমার নাম জানার দরকার নাই, এখন পরে এমনি জেনে যাবেন, আমি কোনো জিন ভূত না, আসেন আপনাদের সাথে আমার কথা আছে। এরপর উনি কয়েকজন লোককে সাথে করে গেলেন সেই পুকুর পাড়ে, যেই পুকুর পাড়ে ওই মতলব মিয়ার গরুর দড়ি পড়েছিল। ওখানে যাওয়ার পর উনি বললেন যে এই পুকুরে কিন্তু একটা জিনিস আছে, এই পুকুরের পানি কিন্তু শ্বাস নাই, এই পানি কিন্তু স্থির না, কিন্তু আপনারা দেখেন স্থির। সন্ধ্যার পর আমি চেষ্টা করব এই বিষয়টা সমাধানের জন্য, কতটুকু কি করতে পারি। তো ওখানকার একজন নেতৃস্থানীয় ব্যক্তির বাসায় উনি যান। সন্ধ্যার পর হুজুর এক ঘরে বসেন, আরও কিছু লোকজনদেরকে ডাকেন। তো বেশি লোক আসে নাই, সবার মধ্যে একটা আতঙ্ক ছিল। তখন ওই হুজুর বলেন যে আচ্ছা, আজ থেকে প্রায় 60-70 বছর আগে কোনো মানুষকে কি জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছিল আপনাদের এই গ্রামে? কারো জানা থাকলে একটু বলেন তো। হঠাৎ করে তখন ঘরে নীরবতা নেমে আসে। অনেকক্ষণ পর একজন ব্যক্তি বলেন যে উনি তখন ছোট ছিলেন, উনি এটা দেখেছেন। ছোট বলতে 15-16 বছর বয়স ছিল আর কি, এখন তো উনি বেশ বৃদ্ধই হয়ে গেছেন। উনি বলেন যে এই গ্রামে একটা তান্ত্রিক এসেছিল ভারতের ওই সাইড থেকে, সে নাকি বেশ কঠিন কঠিন তন্ত্র সাধনা করত। আর এই তন্ত্র সাধনা করার জন্য সে মুসলিম যে কবরস্থান, এই কবরস্থান থেকে কবর খুঁড়ে লাশ নিয়ে আসতো, সব সাধনা করত। তো এই জিনিসগুলো প্রথম দিকে মানুষ বুঝতে না পারলেও পরবর্তীতে ধরা পড়ে যায়। এরপর গ্রামবাসীরা তাকে একদিন ধরে নিয়ে জঙ্গলে নিয়ে যায়, তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারে। এই কথা শোনার পর হুজুর বলেন যে সমস্যাটা এখানেই হয়েছে, কারণ ওই তান্ত্রিকের খুব কাছের এক ভয়ঙ্কর পিশাচ ছিল, শক্তিশালী পিশাচ। ওই পিশাচটা মূলত এত বছর বিভিন্ন কাজ করতে পারেনি, কোনো একটা অজানা কারণে সে হঠাৎ করেই শক্তিশালী হয়ে গেছে। শক্তিশালী হয়ে গেছে বলতে সে হঠাৎ করে নিজের শক্তি ফেরত পেয়েছে। তান্ত্রিকের মৃত্যুর সাথে সাথে সেও অকার্যকর হয়ে পড়েছিল। দীর্ঘদিনের সাধনার ফলে সে আবার শক্তি ফেরত পেয়েছে। আর এই গ্রামের মানুষদের উপর সে প্রতিশোধ নিচ্ছে, কেননা তান্ত্রিক তাকে বন্দি করেনি। তান্ত্রিক তার সাথে একটা চুক্তিতে আবদ্ধ ছিল। তান্ত্রিক একটা বিশেষ সাধনা করছে, যার মাধ্যমে ওই পিশাচটাও শক্তিশালী হবে, তান্ত্রিকও শক্তিশালী হবে। কিন্তু মাঝপথে এই জিনিসটা আটকে যায়, যার ফলে এই পিশাচটা পরিপূর্ণ শক্তি অর্জন করতে পারেনি। আর যতটুকু অর্জন করছে সেটাও প্রকাশ করতে পারছিল না। তান্ত্রিকের মৃত্যুর পর এত বছর ধরে সে বিভিন্ন চেষ্টার পর সে আবার তার শক্তি ফেরত পেয়েছে। যতটুকু অর্জন করেছিল, ওই তান্ত্রিক যতটুকু অর্জন করাতে পেরেছিল। আর এই গ্রামবাসীর উপর মূলত এখন প্রতিশোধ নেওয়া শুরু করেছে। আপনারা আপাতত কেউ এই পুকুর পাড়ে যাবেন না, আর রাতের বেলা বাইরে বের হবেন না। তবে আশা করছি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু ওই রাতেই আর একটা দুর্ঘটনা ঘটে। ওই গ্রামে আর একটা ছেলে তার অসুস্থ মায়ের জন্য ওই পুকুরে পানি আনতে গিয়েছিল। সে ওখানেই পড়েছিল, সকালবেলা তার ডেড বডি পাওয়া গিয়েছিল। তার চোখ দুটো উপড়ে নেওয়া ছিল, তবে তার ডেড বডিটা শুকিয়ে যায় নাই। তার মুখে এক ধরনের অদ্ভুত বিকৃত হাসি ছিল। তো হুজুরও কিন্তু সেখানে উপস্থিত হয়ে দেখেছিলেন। হুজুর এরপর মসজিদে চলে আসেন। মসজিদে একা বসে উনি ওনার মতো করে সাধনা করতে থাকেন, কিভাবে এই সমাধান করা যায়। উনি যখন বসেছিলেন তখন নাকি বাইরে দিয়ে একটা ছায়া দৌড়াদৌড়ি করছিল। হুজুর তো কোরআনের আয়াত পড়ছেন, এরপরে ছায়াটাও মিলিয়ে যায়। ভোরবেলা মসজিদের বাইরে 7টি পায়ের ছাপ পাওয়া গিয়েছিল। এই পায়ের ছাপগুলো দেখে মানুষের বলে মনে হচ্ছিল না। হুজুর বলেন যে এখানে 7টা জিন এসেছিল। আজ রাত থেকে লড়াই শুরু হবে, তবে এই লড়াইয়ে সবাই বাঁচবে না। যিনি মারা যাবেন তিনি শহীদ হবেন, যিনি বাঁচবেন তিনি গাজী হয়ে বেঁচে থাকবেন ইনশাল্লাহ। এ কথা বলার পর হুজুর অন্যদেরকে চলে যেতে বলেন। উনি বললেন যে আমাকে আপাতত এখানে কাজ করতে দেন। তবে ওই রাতেও আসলে পরিপূর্ণভাবে সমাধান হয়নি। 2টো রাত পার হয়েছিল। ওই 2 রাতে প্রায় 3 জন লোকের মৃত্যু হয়েছিল। একজন বৃদ্ধ লোক নিজের ঘরের ভেতরেই বসে মারা যায়। উনি বসা অবস্থায় ছিল, তার পিঠটা দেয়ালের দিকে ঠেস দেওয়া ছিল আর কি। আর একজন মহিলা মারা গিয়েছিল, একজন শিশু মারা গিয়েছিল। তবে তাদের বডিটা স্বাভাবিক থাকলেও মুখে এক ধরনের হাসি ছিল, চোখ খোলা অবস্থায় ছিল।
এটা যে কি কারণে হচ্ছে, তারা ভয় পাচ্ছে না কিন্তু মারা যাচ্ছে, এই বিষয়টা জানা যায়নি। তারপর হুজুর এক সময় সকালবেলা এসে বলেন আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়েছে। ওনার লাঠির মাথায় রক্তের দাগ শুকিয়ে গেছে, এটা মানুষজন দেখতে পারল। তো উনি যেটা বললেন সেটা হচ্ছে যে উনি বিশেষ একটা পদ্ধতিতে 7টা জিনকে ডেকে নিয়ে এসেছিলেন, যারা ছিল খুবই শক্তিশালী, এই পিশাচটার সাথে যুদ্ধ করার উপযোগী। মূলত এই পিশাচটা পাশে থাকা জঙ্গল আর এই পুকুর, এই জায়গাটাতেই আস্তানা গেড়েছে। তো উনি মূলত পুকুর এবং জঙ্গলের মাঝামাঝি দাঁড়িয়েছিলেন। এরপর উনি যখন রুকিয়া শুরু করেছেন, পুকুরের পানির ভেতর থেকে ভয়ঙ্কর এক জিন এসে হাজির হয় আর হুজুরকে তার নাম ধরে ডাকেন। হুজুর তখন প্রথমবারের মতো নাম বলে, তার নাম হচ্ছে ইউসুফ। হুজুরকে তার নাম ধরে ডাকেন, বলে ইউসুফ তুই এখানে এসে কাজটা ভালো করিস নাই, অনেক দিনের পরিশ্রমের পর কিন্তু আমি আমার শক্তি ফেরত পাইছি, তাও পরিপূর্ণভাবে পাইনি, তুই আবার এসে আমাকে জ্বালাতন করতেছিস, সেই গ্রামের লোকজনের শাস্তি পেতেই হবে। হুজুর তার সাথে বেশি কথা আর বলেন না। হুজুর তার অনুগত জিনদেরকে যখনই ডেকেছেন, এই জিনদের মধ্যে নাকি একটা জিন ছিল যাকে মুকাল্লাফ জিন বলা হয়। এই জিনের হাতের ইশারার নাকি একটা বিশেষ ক্ষমতা রয়েছে। যখনই এই জিনগুলো হাজির হয় তখন ওই জিনটা কি যেন একটা ইশারা করে, তখন দেখা যায় জঙ্গলের ওই সাইড থেকে এক পাল ভয়ঙ্কর প্রাণী ধেয়ে আসছে এই দিকে। তখন নাকি ওই মুখাল্লাফ জিন হাতের কি যেন একটা ইশারা করে, নিমেষেই নাকি ওইগুলো ভ্যানিশ হয়ে যায়। এরপর ওই মুকাল্লাফ জিন 2টা জিনকে বলে, ওরা 7 জন ছিল, তো 2টা জিনকে বলে তোমরা 2 জনে জঙ্গলের কাছে যাও, পাহারা দাও, আমি এখানে আছি, আর 4 জন এটাকে ধরো। 4 জন মিলে যখন ওই পিশাচটাকে ধরে, একটা বিশেষ পদ্ধতিতে ধরেছিল। সেটা হচ্ছে এরা সবাই একযোগে হামলে পড়ে, একজন পিশাচের এক হাত আর একজন আর হাত আর 2 জন 2 পা ধরেছে। এরা চতুর্দিক থেকে টানাটানি শুরু করছে, এমনভাবে হ্যাঁচকা টানাটানি শুরু করেছে, পিশাচটা আসলে তেমন কোনো সুযোগই পায় নাই। হ্যাঁচকাটানে শরীরটাকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, 4 টুকরা হয়ে গেছে। মাথাটা পড়েছিল, আর একটা জিন অর্থাৎ এই যে মুকাল্লাফ জিন যে দাঁড়িয়েছিল, সেই মাথাটা এনে হুজুরের কাছে দিলে হুজুর একটা বিশেষ পানি, জানা যায় বা হুজুর বলেছেন এটা জমজমের পানি ছিল, ওই পিশাচের মাথার উপর ঢেলে দিলে মাথাটা নাকি মোমের মতো গলে যায়, একদম পানির মতোই হয়ে যায় আর কি, পানির সাথে একদম মিশে যায়, যেভাবে চিনি পানির সাথে মিশে যায় ওইভাবে। এরপর হুজুর বলেন আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়ে গেছে। এরপর হুজুর বলেন যে উনি জিনেদের কাছ থেকে তথ্য পেয়ে এখানে এসেছিলেন, এরপর উনি চলে গিয়েছিলেন। এরপর জানা যায় যে মাঝে মাঝে নাকি এখনও ওই ইউসুফ হুজুরের মতো কোনো একজনকে রাতের বেলা দেখা যায়। সবাই বলেন যে হয়তোবা ইউসুফ হুজুরের অনুগত কোনো জিন তার সুরত ধরে এই গ্রামে এসেছে, অনেকে এরকমটা বলেছেন আর কি। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেহেদী ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ধৈর্য ধরে শুনলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা কষ্ট করে ঘটনা পাঠিয়েছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এপিসোড থেকে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ শনির রাতে নতুন এপিসোড নিয়ে হাজির হচ্ছি, শোনার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।